কাঁধে ব্যাগ, হাতে ঘড়ি, চোখে বিনা পাওয়ারের সাদা ফ্রেমের রঙিন চশমা, পরনে ঢিলেঢালা চিকচাক রঙিন কালারের ময়লাযুক্ত পোশাকগুলোতে ময়লাযুক্ত হবার কারণে প্রায় তিল বসে গেছে। প্রচণ্ড রোদের তাপে ঘেমে একাকার, শরীরের সাথে লেপ্টে আছে তার কাপড় চোপড়। চুলগুলো এলোমেলো করে উস্কো ফুস্কো করে আছড়ে নেওয়া। দেখতে শ্যামলা বর্ণের। ধুলোবালি আর ইট পাটকেলের এই দূষিত শহরটাকে ছুটে চলছে ছেলেটা ভার্সিটির উদ্দেশ্যে ফুল স্পিডে। ইয়ামাহা আর 15 পুরোনো আমলের ব্রিটিশ যুগের একটা চায়না ফোনির সাইকেল নিয়ে রওনা দিয়েছে ভার্সিটির উদ্দেশ্যে। আশেপাশে অসংখ্য লোকজন, ছেলে মেয়ে তাকিয়ে আছে ছেলেটির যাবার দিকে। কেননা ছেলেটি দেখতে পুরোই অদ্ভুত, যেন এই শহরে এই পরিবেশের মানুষের সাথে তার কোনোভাবেই মিলছে না। ছেলেটা দেখেই বোঝা যাচ্ছে অন্য গ্রহ থেকে উঠে এসেছে। ছেলেটার দিক দিয়েই যায় না কেন, মানুষের জন্য সেদিকেই তাকিয়ে থাকে, তার দিকে এক অবাক করা দৃষ্টিতে। ছেলেটা যেমন দেখতে তেমন তার সাইকেলটাকে আরো অদ্ভুত লাগছে, কারণ পুরো সাইকেল লোহার মরিচিকা ধরে গেছে। সাইকেল নিয়ে ছেলেটা ভার্সিটির গেটের সামনে এসে ব্রেক করলো। এরপর ছেলেটি যখনই সাইকেলের পেট্রোল মেরে কলেজের মাঠে প্রবেশ করতে যাবে, তখনই একটা দুর্ঘটনা। কোনো কিছুর সাথে ধাক্কা খেয়ে ছেলেটা গিয়ে পড়ে কাদায়। দুর্ঘটনাক্রমে ছেলে একদিকে আর সাইকেল অন্যদিকে। ছেলেটার একে তো ঘেমে একাকার, এখন আবার কাদা মাখামাখি আরও একাকার হয়ে গেছে। যেটি মাথা থেকে পা পর্যন্ত কাদা দিয়ে ন্যাচাকার অবস্থা। যার সাথে ধাক্কা খেয়েছে সেই ব্যক্তিটি আর 15 নিউ ভার্সন আর 15 বাইকটি স্টান করে ছেলেটির সামনে এসে দাঁড়ায়। তারপর ছেলেটির কান ধরে তুলে দাঁড় করায়। তারপর বেশ কয়েকটা লাগিয়ে দেয় থাপ্পড়। থাপ্পড় খেয়ে ছোটো ছোটো চারিদিকে ডিজে গান শুনতে পায়। পৃথিবীতে যেন চারিদিকটা উল্টো হয়ে ঘুরতে থাকে ছেলেটি। মানুষগুলো ছেলেটিকে যেন উল্টো করে দেখছে। এত জোরে থাপ্পড় মেরেছে যার কারণে পুরো কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। ছেলেটি যেন পুরো দুনিয়া তাদের ঘুরতে থাকে। এমনকি থাপ্পড়ের শব্দে পুরো জায়গা নিস্তব্ধ হয়ে যায়। আশেপাশে ছাত্রছাত্রীরা বসেছিল। হঠাৎ থাপ্পড়ের শব্দে সবাই সেদিকেই তাকায়। তাকিয়ে দেখতে পায় সামনের ঘটনা ঘটেছে। তাই দেখার জন্য ছাত্রছাত্রীরা সামনে এগিয়ে আসতে থাকে। এমন সময় ছেলেটি ডেজে গান শোনা বন্ধ করে হালকা জোরালো কণ্ঠে বলে ওঠে, এ কি ভাই, আপনি আমাকে থাপ্পড় মারলেন কেন? আমি আবার কি করলাম? ছেলেটার এমন আজাইরা কথা শুনে উপস্থিত দাঁড়িয়ে থাকা ব্যক্তিটা সহ সকল ছাত্রছাত্রীরা অবাক দৃষ্টিতে ছেলেটির দিকে তাকিয়ে আছে, যেন ছেলেটি কি এমন বলে ফেলেছে যার কথা শুনে সবাই কলা গাছের মতো থ হয়ে দাঁড়িয়ে আছে। ছেলের এমন কথা শুনে সবাই দাঁড়িয়ে থাকা ব্যক্তিটাকে আরো বেশ কয়েকটা থাপ্পড় দিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠে, শালা, কানা, লুচ্চা, খ্যাত, বাদর, ইতর, বন মানুষ, তুই দেখতে পারিস না চোখে? তুই কাকে ভাইয়া বলছিস? তোকে তো আজকে। উপস্থিত থাকা ব্যক্তিটার মুখে এরকম চিৎকার শুনে সবাই ভয় পেয়ে যায়। সবাই ভেবেছে আজকে এই ছেলেটা এখানেই শেষ। কেননা যার সামনে পড়েছে সে ছেলেটার হতবাক দৃষ্টিতে সেদিকেই তাকিয়ে আছে। কেননা সে যাকে ছেলে মনে করছিল, হঠাৎ করে ছেলের মুখের ভেতর থেকে মেয়ের কণ্ঠস্বর ভেসে আসে। এটা ভেবেই সেই ছেলেটা আবার বলে ওঠে, আরে ভাইয়া, আপনি হঠাৎ করে মেয়েদের মতো কথা বলছেন কেন? ছেলেটার কথা শুনে যেন রেগে মেগে একাকার উপস্থিত থাকা ব্যক্তিটি। এবার ছেলেটির সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটা মাথা থেকে হেলমেট খুলে গাড়ির ওপরে রাখে। তারপর চোখ থেকে রঙিন মোটা ফ্রেমের চশমাটা খুলে ফেলে। ছেলেটা সেই ব্যক্তিটাকে দেখে আর অর্পাকের চরম পর্যায়ে পৌঁছে যায়, যেন ফিরতেই পারে না। অসম্ভব সুন্দর নয়ন ভরা এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থাকে, যেন ছেলেটি চোখ ফেরাতেই পারছে না। কেন তার সামনে স্বয়ং এক জান্নাতের অপসরী সুহাসিনী হুড়পড়ি দাঁড়িয়ে আছে, যে এই রূপকথার সেই গল্প পড়ি। ছেলেটির এরকম অবাক চাহনিতে তাকিয়ে থাকা দেখে এবার মেয়েটি ছেলেটার শার্টের কলার ধরে ছাকাতে ছাকাতেই বলে ওঠে, কিরে, তুই যেন কি বলছিস? এতক্ষণ তোকে আমি কেন মারছি আর তুই যেন কি বলছিলিস আমাকে? ও হ্যাঁ, ভাইয়া। না, মানে ওই আর কি। এই মাফিকে ভাইয়া বলার শাস্তি তোকে পেতেই হবে। আর তুই যে কোথা থেকে একটা জঙ্গলি সাইকেল নিয়ে এসে আমার এত দামি একটা বাইকে লাগালি, এর ক্ষতিপূরণ তোকে দিতে হবে। সরি ভাই, মানে সরি আপু, আসলে ভুল করে লেগে গেছে। কুত্তার বাচ্চা, তোর সামনে একটা সুন্দরী জলজান্ত মেয়ে দাঁড়িয়ে আছে আর তুই কিনা আমাকে ভাইয়া বলে বারবার অপমান করছিস। তোকে তো আজকে উধম কেলানি দিব। এই মাফির সাথে পাঙ্গা নিয়ে তুই কাজটা ভালো করলি না। এই বলে ছেলেটার শার্টের কলার ধরে টানতে টানতে নিয়ে যায় সেই আম গাছের নিচে, যেখানে গিয়ে ছেলেটাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। সেখানে এসে উপস্থিত হয় মিয়া, রিয়া, বুলেট, জিসান এবং তাদের আরো অসংখ্য বন্ধু বান্ধবীগুলো। মাফি বলে ওঠে, এই কুত্তার বাচ্চাটা কি আজকে বুঝিয়ে দেব
পুরো ভার্সিটির সামনে মাফিকে অপমান করার পরিণামটা কি হতে পারে? এই মাফি, কি হয়েছে রে? এত রেগে আছিস কেন? এই কুত্তাটাকে আজকে মেরে এখানে ফেলে রাখবো। তা না হয় ফেলে রাখিস, কিন্তু ছেলেটা করেছে কি সেটা তো বল। ও আমার এত সুন্দর আর শখের দামি ঘড়িটাতে ওর ইয়ামাহা জংলি মরিচিকা বাংলা সাইকেল নিয়ে এসে ধাক্কা দিয়েছে। সাথে আমার পুরো আমাকে পুরো ভার্সিটিতে ভাইয়া বলে অপমান করেছে। কি বলিস? এই খ্যাত জঙ্গলি গাইয়া ভূত কালো বাঁদরটা এত বড় সাহস তোকে পুরো ভার্সিটির সামনে অপমান করেছে? মাফি, ওকে এভাবে শাস্তি দিলে হবে না। ওর শরীর থেকে সব কিছু খুলে ওকে এলোপাথারি পেটাতে হবে, যাতে ওর মার দেখে নেক্সট টাইম তোর সাথে কেউ পাঙ্গা নেওয়ার সাহস না পায়। ঠিক বলেছিস, শালাকে ধর, আজকে বুঝিয়ে দেবো এই মাফি কতটা ডেঞ্জারাস। এই বলে বুলেট, জিসান, মায়া, রিয়া এবং তাদের সকল বন্ধু বান্ধবীগুলো ছেলেটাকে ঘিরে ফেলে। ছেলেটার পরনে থাকা সেই শার্টটাকে খুলে ফেলে। এরপর যে যার মতো এলোপাতাড়ি মারতে থাকে ছেলেটাকে। বলে ওঠে, ও মা গো, আমাকে মারছেন কেন আপু? আমাকে ছেড়ে দিন। আমি বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গেছে। আর মারবেন না আমাকে। এত সুন্দর যুবতী একটা মেয়ে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও তুই আমাকে ভাইয়া বলে ডাকিস? আর ভাইয়া বলবো না, এখন থেকে আপু বলবো। আমি বুঝতে পেরেছি আপনি ছেলে না মেয়ে। আমাকে ছেড়ে দিন। আমি আসলে চিনতে পারিনি। আপনি তো ছেলেদের মতো পোশাক পরেছেন। ছেলে না মেয়ে তাই বুঝতে পারিনি, তাই ভাইয়া বলেছি। তবে রে বেটা, দাঁড়া, তোকে তো। এই বলে আরো এলোপাথাড়ি পেটাতে থাকে। ছেলেটাকে মারতে মারতে প্রায় ফাটিয়ে ফেলেছে। বিভিন্ন জায়গা থেকে রক্ত বের হচ্ছে। অনেক জায়গায় ক্ষত সৃষ্টি হয়েছে। কেউ ছেলেটাকে বাঁচাতে আসে না, সবাই দূর থেকে তামাশা দেখছে। কেউ কেউ হাসে, আবার কেউ কেউ ছেলেটার জন্য দুঃখ প্রকাশ করছে। অনেকক্ষণ মারার পর ছেলেটাকে মাটিতে লুটিয়ে পড়ে। এটা দেখে মাফি বলে ওঠে, বেটাকে এখানে পড়ে থাকতে দে। আচ্ছা মতো বুঝিয়ে দিয়েছি এই মাফি কি জিনিস। চল তো এখান থেকে। নেক্সট টাইম আর কারোর সাহস হবে না এই মাফির সাথে ঝামেলা করার। বলে সেখান থেকে সবাই মিলে চলে যায়। ছেলেটা সেখানেই পড়ে থাকে। প্রচণ্ড মার মেরেছে, শরীরে ব্যথায় নড়তে পর্যন্ত পারছে না। সবাই যখন চলে যায়, ছেলে তখন একটা মুচকি হাসি দেয়। তারপর ছেলেটা হাজারো যন্ত্রণা সহ্য করে উঠে দাঁড়ায়। পুরো শরীরটা তার ব্যথা করছে। হালকা করে কাপড়গুলো ছেড়ে সাইকেলটা কাঁধে থেকে তুলে বেরিয়ে পড়ে ভার্সিটি থেকে। কেন শরীরের যা অবস্থা, এইভাবে ক্লাসে ঢুকলে শুধু ছাত্রছাত্রীরা কেন, পুরো শিক্ষকও হার্ট স্টপ করতে পড়ে। এই ভয়ে ছেলেটা ভার্সিটি থেকে বেরিয়ে নিজের গন্তব্যদেশে রওনা দেয়। ছেলেটা যেদিক দিয়ে যেতে থাকে সেই দিক দিয়ে রাস্তার মানুষগুলো ছেলেটার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকে। কেউ কেউ ছেলেটাকে দেখে হাসে, আবার কেউ কেউ ভিডিও করছে, কেননা পুরো অদ্ভুত লাগছে। এদিকে কাদা মাখা সাইকেল, তার উপরে শরীরে কাদা দিয়ে একাকার, তার উপর কেউ যেন বেধড়কভাবে মেরেছে, প্রায় রক্ত বের হচ্ছে। এরপর দেখা মানুষগুলো ছেলেটাকে পাগল ছাড়া আর কিছুই ভাবতে পারছে না। অন্যদিক থেকে মাফিয়ার বাইক স্ট্যান্ড দিয়ে সবাইকে থাকতে বলে, ভার্সিটি থেকে বেরিয়ে পড়ে। আচ্ছা চলুন তাহলে আপনাদেরকে শুনিয়ে আনি কেই মাফি, তার পরিচয়। আর ছেলেটাই বা কে এতক্ষণ সবার সামনে এগুলো মার খেলো? মাফি মাফি হলো এই ভার্সিটির একটা বাঘিনী। বাঘিনী বললে ভুল হবে, রাক্ষসী এক রক্তক্ষয়ী বাঘিনী সে। মাফি বাবা মায়ের দুই মাত্র সন্তান। মাফির বড় মাফির থেকেও তার ছোট্ট একটা বোন আছে। মাফি দেখতে পুরো রূপকথার গল্পের নায়িকাদের মতো, যেমন একটা কিউটের ডিব্বা। সৌন্দর্যের রূপে গুণে একটা রূপকথার পরী। তার দিকে কোনো ছেলে চোখ পড়লে চোখ ফেরাতে পারে না, অসম্ভব সুন্দর। চুলগুলো ঘন কালো, কোমর পর্যন্ত দোলানো। চোখের ভুরুগুলো চিকন পাতলা, চোখগুলো ভীষণ মায়াবী, টানা টানা। ঠোঁটে লেগে থাকে সবসময় একটা মুচকি হাসি, যেটা তার সৌন্দর্যের এক পাহাড় বহিঃপ্রকাশ করে। ঠোঁটে নিচে কালো রঙের ছোট্ট একটি তীর, যেটা সৌন্দর্যের টানে দ্বিগুণ করে তুলেছে। গালগুলো অসম্ভব উজ্জ্বল ফর্সা, সাদা ধপধপে দুধে হালতা গায়ের রং। লম্বায় 5 ফিট 2 ইঞ্চি, দেখতে চিকন না আবার মোটাও না। ঠিক একটা ছেলে যেমন পছন্দ করে ঠিক তেমন মিডিয়াম সাইজের দেখতে মাফি। বডি ফিটনেস, দেহ ফিগার বলা বডি। আরে ভাই, মাফির বর্ণনা যতই দিই না কেন কম হয়ে যাবে। আমার দেখা সবচেয়ে সেরাই মাফি। আমি ছেলে না হয় যদি মেয়ে হতাম, তাহলে যে কোনো বিনিময়ে তাকে বিয়ে করতাম। কপাল আমার, আমি তো মেয়েই ভাই। মাফির বাবা একজন মন্ত্রী, মা গৃহিণী, বোন এবার ক্লাস 10-এ পড়ে, আর মাফি ভার্সিটির 2য় বর্ষে পড়ে। পুরো ভার্সিটিতে শুধুমাত্র তার রাজত্ব চলে। মাফির উপরে কেউ কথা বলতে পারে না। যদি বা কেউ কথা বলে, তাহলে আজকের মতো তাকেই ধোলাই করা হয়। মাফির একটাই কাজ, কলেজে কেউ নতুন আসলে তাকে র্যাগিং করা। বাবার ক্ষমতা ও টাকা এবং নিজের সৌন্দর্যের বাহার আছে বলে কাউকে তোয়াক্কা করে না।
অন্যদিকে আমাদের গল্পের নায়ক রাফি এতক্ষণ ভাইয়া বলার কারণে গণধোলানি খেলো কলেজের মাঠে। রাফি দেখতে সহজ সরল ভোলা ভালার সাদা মনের এক গ্রামের ছেলে, দেখতে নাদুস নাদুস কুলুমুলু ছেলে। রাফি দেখতে শ্যামলা বর্ণের, 5 ফুট 6 ইঞ্চি, লম্বায় বেশ স্বাস্থ্যবান, 6 প্যাক বডি ফিটনেস দেহ যেমনই স্বাস্থ্যবান তেমনই হ্যান্ডসাম। ইট পাটকেল ও ধুলোবালি থেকে উঠে আসা রাফি এই গ্রামের ছেলে। রাফি একটা রাখালের ছেলে, রাফি নিজেও রাখাল। রাফি রাখালগিরি করে তার সংসার চালায়। সারাদিন রাখালগিরি, সারাদিন রোদে থাকে বলে দেখতে বেশ কালো। সত্যি এখন কালো নাকি কালোর ভিতরে লুকিয়ে আছে আসল রহস্য। যেমন চকচক করলে সোনা হয় না, ঠিক তেমনই মাটির নিচ থেকে শুধু কয়লা না, বরং সোনাও পাওয়া যায়। রাফি দেখতে পুরো অন্যরকম, অদ্ভুত টাইপের। রাফি ইনোসেন্ট, সহজ সরল, সাদা মাটা ভোলা ভালা গ্রামের ছেলে। সাইকেল নিয়ে রাখালগিরি শেষে নিজের জীবনটাকে পরিবর্তন করার জন্য শহরের ভার্সিটিতে পড়তে যায় রাফি। রাফিকে যে কেউ দেখলে গাইয়া হাবাগোবা খ্যাত আর গত থেকে উঠে আসা ছেলে বলবে। সবাই রাফিকে গালাগালি করে, রাফি সেদিকে মোটেও খেয়াল না, সে নিজেকে নিয়ে ব্যস্ত। এদিকে রাফি সাইকেল নিয়ে চলে আসে একটা বস্তিতে, তারপর সাইকেলটাকে কোলে করে পুকুরের মধ্যে ফেলে ভালো করে গোসল করে রোদে শুকাতে দেয়, তারপর নিজেও পুকুরে গোসল করে নেয়। অন্যদিকে ভার্সিটি থেকে বেরিয়ে যায় মাফি হাইওয়ে রাস্তার ওপরে চোখে সানগ্লাস পরে, হেলমেট, পোশাকে আশাকে জিন্স প্যান্ট, টি শার্ট, লেদার কোট, হাইওয়ের রাস্তার ওপর ফুল স্পিডে বাইক চালিয়ে অজানা গন্তব্যদেশে নিজের আপন গতিতে যাচ্ছে। এদিকে বস্তিতে এত তাড়াতাড়ি রাফিকে দেখে তার বন্ধু রাফসান বলে ওঠে, কি রে রাফি, তুই না ভার্সিটিতে গেলি? তাহলে এত তাড়াতাড়ি কি করে চলে এলি? নাকি ভার্সিটিতে কোনো ঝামেলা হয়েছে তোর সাথে? রাফসানের কথা শুনে রাফি একটা মুচকি হাসি দেয়, তারপর পাশে ঘাসের ওপর বসে মুচকি এসে বলে ওঠে, আরে চুপ বেটা, ঝামেলা হবে কেন? ভার্সিটিতে আজকে আমার ভালো লাগেনি তাই চলে এসেছি। তাছাড়া চাচার ছাগলগুলোকে যদি সময় মতো নিয়ে না যেতে পারি তাহলে শুরু করবে আরেক ঝামেলা। সেটা অবশ্যই তুই ঠিক বলেছিস, কিন্তু তুই না আসলেই পারতি। আমি আর রাসেল ভাই তো ছিলাম। আরে এতক্ষণে কাজের কথা বললি, রাসেল রে তো দেখতেছি না, ও কোথায়? আসলে ভাবে একটু অসুস্থ তো, তাকে নিয়ে হয়তো হসপিটালে গেছে ডাক্তার দেখানোর জন্য। আরে বলিস কি, এখানে দাঁড়িয়ে না থেকে চল আমার সাথে গিয়ে দেখি কি হয়েছে। তারপর রাফি সাইকেলটাকে কোলে করে উল্টো ঘুরিয়ে রাফসানকে সামনে বসিয়ে গ্রামের আঁকা বাঁকা মিঠু পথ ধরে চলছে হসপিটালের উদ্দেশ্যে। তারা 4 বন্ধু, রাফি, রাফসান, রাসেল ও রাব্বু। সবার থেকে রাফি বুদ্ধিমান, বিচক্ষণ বলে গ্রামের সবাই তাকে ভালোবাসে। রাফিকে ছাড়া গ্রামের সবাই যেন অচল। রাফিকে গ্রামের সবাই ভালোবাসে। রাফি অনাথ, রাফির আপন বলতে কেউ নেই। এদিকে বাইক চালিয়ে মাফি চলে আসে একটা ক্লাবের উদ্দেশ্যে, সেখান থেকে কিছু একটা নিয়ে আবার গাড়ি করে রওনা দেয় ভার্সিটির উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যে ফুল স্পিডে গাড়ি চালানোর কারণে ভার্সিটির মধ্যে এসে উপস্থিত হয়, তারপর নিজের গাড়িটাকে পার্কিং করে তার বন্ধুদের কাছে যায়। মাফিকে দেখে রিয়া, মায়া, বুলেট, জিসান বলে ওঠে, কি রে, তুই এত তাড়াহুড়া করে কোথায় গেলি? আবার এত তাড়াতাড়ি চলে এলি ভার্সিটিতে? বুঝলাম না কিছু। গেলাম একটা দরকারি কাজ করে আবার চলে এলাম ভার্সিটিতে। সেটা না হয় বুঝলাম, কিন্তু তোর হাতে এটা কোন কার্টুন? এত বড় বাক্সে তুই কি নিয়ে এসেছিস? আরে ভার্সিটিতে খালি মুখে থাকবো নাকি, তাই খাওয়ার জন্য কিছু স্পেশাল জিনিস নিয়ে এলাম। তা তুই খাওয়ার জন্য কি এমন জিনিস নিয়ে এলি যেটা ভার্সিটি থেকে তোকে এখনই আনতে হবে? আরে বাজারে নতুন মাল ঢুকেছে, এটার ট্রাই করার জন্য নিয়ে এলাম। এটা হলো বিদেশি অ্যালকোহল। তুই এখন এই দিন দুপুরে ভরা কলেজে সামনে মাল খাবি? তাতে কি হয়েছে, আমি গেলাম খাওয়ার জন্য, তোরা খেলে আয়, না হলে এখানে থাক। আমাকে বাধা দেবে এমন কেউ ভার্সিটিতে নাই। আর আজকে মনে হয় আজকের পর থেকে কেউ আমার সাথে তর্ক বিতর্কে জড়াবে না, কারণ আজকে তো উত্তম মধ্যম দিয়েছিলাম সকালে ওই খ্যাত হাবাগোবা ছেলেটাকে। তারপর মাফি আর কোনো কথা না বলে এখান থেকে চলে যায় কলেজের গেটের সামনে, কেননা কলেজের গেটের সামনে তাদের আড্ডাখানা। সেখানে একটা সুন্দর বসার স্থান আছে, আসে একটা আম গাছ, সেখানে বসে তারা আড্ডা দেয়। এক এক করে সবকিছু বের করে 5 জন বোতল নিয়ে খেতে থাকে, সাথে চানাচুর, সিগারেট, চিকেন, আরও নেশাটাকে গাঢ় করার জন্য যাবতীয় যা প্রয়োজন হয় দিন দুপুরে কলেজের গেটের সামনে খেতে থাকে। কেউ ভয়ে কেউ কোনো কথা বলতে পারে না, সে সবটা দেখে চুপচাপ থাকে।
কেননা কেউ যদি প্রতিবাদ করে তাহলে তার প্রতিবাদ খুব ভয়ঙ্কর হবে, হয়তো তাদেরকে মেরেও ফেলতে পারে। এই ভয়ে কেউ কোনো কথা বলে না, সবাই সবটা মুখ বুজে সহ্য করে। দেখতে দেখতে ভার্সিটির সময় শেষ হয়ে যায়। ভার্সিটির ছুটি দেওয়া হয়, ছাত্রছাত্রীরা দল ভেঙে ভার্সিটি থেকে বের হতে থাকে। শিক্ষক তারা বের হতে থাকে, শিক্ষার্থীদের সাথে কেউ গাড়িতে করে যাচ্ছে, আবার কেউ পায়ে হেঁটে যাচ্ছে। গেটের সামনে বসে তারা এখনো মাদক সেবন করছে। দেখতে দেখতে পুরো ভার্সিটির ছুটি হয়ে যায়। মাফি ও তার দলবল তারা সেখানে এক মুহূর্তে দেরি না করে তাদের গাড়িগুলোকে নিয়ে বেরিয়ে পড়ে। মাফি পুরো ছেলেদের মতো গাড়ি চালাচ্ছে, ছেলেদের মতো রাস্তায় বেপরোয়া হয়ে গাড়ি চালাচ্ছে। এদিকে তারা চলে আসে হসপিটালে, সেখানে রাসেলের সাথে দেখা করে। তারপর সবাই মিলে একসাথে সাইকেল করে রওনা দেয় আবার বাড়ির উদ্দেশ্যে। আর রাসেল কিন্তু আব্দুল চাচার বাড়িতেই থাকে। রাসেলের আপনজন বলতে কেউ নেই, তাই সে এলাকার নেতার বাড়িতে থাকে এবং এলাকার মাথা। তার বাড়িতে কাজ করে এবং দিন শেষে মজুরি পায়। দেখতে দেখতেই সন্ধ্যা হয়ে এসেছে, চারিদিকে বেশ অন্ধকার হতে শুরু করেছে। গ্রামের এলাকা অতি তাড়াতাড়ি নিস্তব্ধ হয়ে যায়। চারিদিকে 10টার পর শুনশান নীরব, অন্ধকারে ছেয়ে যায় পুরো গ্রাম এলাকাটা। রাত 10টা বাজে, পুরো জায়গাটা নিস্তব্ধ। চারিদিকে গ্রামের ফসলের ক্ষেত, অন্ধকার হয়ে গেছে, কোনো কিছু দেখা যাচ্ছে না। এমন সময় কেউ একজন বাড়ি থেকে বের হয়। পরনে তেমন কিছুই নেই, সিম্পল একটা পোশাক, কাঁধে একটা লাইট ঝুলিয়ে রাখা আর তার বড় ধরনের গামদা, পরনের লুঙ্গির সাথে হাফ হাতা টি শার্ট। সাইকেলটাকে কোলে করে উল্টো ঘুরিয়ে সাইকেলের ওপর চড়ে গ্রামের আঁকাবাঁকা ফসলের ক্ষেত ভরা মাঠে রাস্তা ধরে যেতে থাকে নিজ গন্তব্যের উদ্দেশ্যে। এমন সময় আরো তিনটি বাড়ি থেকে 3জন বের হয় একই স্টাইলে। এরপর তারা এক এক করে উপস্থিত হয় আম গাছের সেই গোল চক্কর স্থানে। এক এক করে 4জন এসে উপস্থিত হয়। তারপর সাইকেলগুলো থেকে নেমে পাশে একটা বাড়ির ভেতর প্রবেশ করে তারা। এরপর এক ভয়ঙ্কর রূপে বহুরূপী হয়ে বের হয়। হ্যাঁ, তাদের 4জন হাতে আছে সব ভয়ঙ্কর ভয়ঙ্কর অস্ত্র, যে অস্ত্রগুলো সব বিদেশ থেকে তৈরি করে এনেছে কুখ্যাত সন্ত্রাসী এবং আন্ডারওয়ার্ল্ডের সিক্রেট মাফিয়া দ্য কিং আর গ্যাংস্টার। কাপড় চেঞ্জ করে ভয়ঙ্কর এক সুখ নিয়ে আগন্তুক 4জন হাইওয়ে রাস্তার সামনে এসে দাঁড়ায়। তারপর তাদের সামনে একটা বড় গাড়ি এসে থামে। গাড়ির ভেতরে 4জন বসে পড়ে। তারপর রওনা দেয় অজানা গন্তব্যের উদ্দেশ্যে। গ্রামের এলাকা হওয়ার কারণে ভীষণ অন্ধকার চারিদিকে। গ্রামের আঁকাবাঁকা রাস্তা ধরে চলে আসে এক মস্ত বড় গোডাউনের ভেতর। গোডাউনের বাইরে বসে কয়েকজন ছেলেপুলেকে দেখা যাচ্ছে, যাদের হাতে সব বিদেশি অস্ত্র। এক একজনের হাতে AK-47, MK-BB আর রাইফেল। ছেলেগুলোর সামনে গাড়িটা এসে থামে যায়। গাড়ির ভেতর থেকে 4জন বের হয়। তাদের পরনে আছে কালো পোশাক, পুরো শরীর কালো কাপড়ে পেঁচানো, মুখে কালো মাস্ক। দেখতে সেই 4জন আগন্তুক, সে ভীষণ ভয়ঙ্কর লাগছে। 4জন আগন্তুক ছেলেগুলোর সামনে এসে দাঁড়ায়। ছেলেগুলোর হাতে বিভিন্ন অস্ত্র, প্রায় 5 থেকে 6জন হবে। আর সেই 4জন মানুষের হাতে আছে 4 ধরনের বিদেশি চাইনিজ কুড়াল। আগন্তুকগুলো 4জন আগন্তুকের 4টা চাইনিজ বিভিন্ন রকমের কুড়াল। গোডাউনের 4 দিক থেকে অসংখ্য ছেলেপুলে। গ্রামের প্রায় শেষ প্রান্তে এই গোডাউনটা, অর্থাৎ গ্রাম আর শহরের মধ্যবর্তী স্থলে। গ্রাম থেকে এসে সামনে গেলেই শহর, আর শহর থেকে সামনে একটু এগিয়ে গেলেই গ্রাম। আর গ্রাম আর শহরের সৌন্দর্যে ভরপুর হয়ে উঠেছে সেই জেলাবাসী। সেই 4জন আগন্তুক দেখে বেশ খানিকটা অবাক হয়। ছেলেগুলোর মধ্যে থেকে সবচেয়ে বড় ছেলেটা বলে ওঠে, কে তোরা? তোদের কি চাই? আর এখানে এসেছিস কেন? জানিস না এই জায়গাটা মৃত্যুপুরী? এই জায়গার আশেপাশে আসা মানে নিজের মৃত্যুকে আহ্বান করা। 4জন এই কথা শুনে আগন্তুকগুলোর মধ্যে থেকে সব থেকে বড় আগন্তুকটি উচ্চ স্বরে হাসতে থাকে। ছেলেটির কথা শুনে আগন্তুক ছেলেটা জোকার বানিয়ে দিয়েছে। ছেলেটির কথা শুনে আগন্তুকটি বলে ওঠে, আর গ্যাংস্টারকে কখনো মৃত্যু আহ্বান করতে পারে না, বরং আর গ্যাংস্টার মৃত্যুকে বরণ করে। দেখ, নিজেদের জীবন বাঁচাতে চাইলে এখান থেকে চলে যা। তোরা 4জন আর আমরা 100 জন। হা হা হা, তোরা হয়তো জানিস না, যারা খেলতে জানে তাদের খেলোয়াড়ের প্রয়োজন হয় না। তাহলে তোরা এখান থেকে যাবি না? মরার জন্য তৈরি হয়ে নে। আমরা থাকতে তোদের ভেতরে প্রবেশ করতে দেব না। আমরা কি তোকে বলেছি যে ভেতরে প্রবেশ করব না? তোদের পুরো গ্যাংটাকে ধ্বংস করে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাব রাষ্ট্রের সম্পদগুলোকে। আরে হুমন্দির পুতগুলো, তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি? এই শালা কুত্তার বাচ্চাগুলোকে এখানে শুয়ে দে। বড় ভাইয়ের কথা মতো ছেলেগুলো এলোপাত্রে গুলি করতে থাকে সেই 4জন আগন্তুককে। তারাও আর ভয় না পেয়ে পিছিয়ে না গিয়ে সামনে এগিয়ে আসতে থাকে 4জন চাইনিজ কুড়াল নিয়ে। এক একজনের হাতে সব বিদেশি চাইনিজ কুড়াল। চলুন আগন্তুকগুলোকে পরিচয়টা দিয়ে আসি। হ্যাঁ, এই আগন্তুক আর কেউ না, এইগুলো সব হচ্ছে রাফি, রাফসান, রাসেল আর আপু।
চার বন্ধু মিলে বাংলাদেশের 64 জেলার মধ্যে আতঙ্ক ছড়িয়ে বিদেশে সন্ত্রাসীদের মধ্যে আন্ডারওয়ার্ল্ড থেকে শুরু করে আন্ডারগ্রাউন্ড এ যারা আছে প্রত্যেকে জমে চারজন। রাফির হাতে আছে একটা চায়না থেকে তৈরি করে সোনার তৈরি চাইনিজ কুড়াল। আবার রাফসানের হাতে তৈরি আছে পাকিস্তানের একটি রূপার তৈরি কুড়াল। অন্যদিকে রাসেলের হাতে তৈরি করা আছে একটা লন্ডন থেকে আগত বরফের তৈরি কুড়াল। এদিকে আবার রাব্বুর কাছে তৈরি করা আছে রাশিয়ান থেকে আগত স্টিলের এক অদ্ভুত ধাতুর কুড়াল। এক একটা কুড়ালের এক একটা ডিজাইন, এক একটা মডেল এবং এক একটা অ্যাঙ্গেলে এক একটা কুড়াল। কিন্তু তাদের গুলিকে অপেক্ষা করে সামনে এগিয়ে যায় চারজন বন্ধু। ছেলেগুলোকে তাদের কুড়ালগুলো দিয়ে এলোপাথারি কোপাতে থাকে সেই ছেলেগুলোকে। যাকে যেখানে কোপ দিচ্ছে সে সেখানে মুহূর্তের মধ্যে লুটিয়ে পড়ছে। কলা গাছের মতো যেমন কেটে ফেলা হচ্ছে, ঠিক বিদ্যুতের গতিতে এক একজনকে কলা গাছের মতো কেটে ছাই ছাই করে ফেলা হচ্ছে। সাথে সাথে ছেলেগুলো মাটিতে লুটিয়ে পড়ছে, গড়াগড়ি খাচ্ছে। এই দৃশ্য দেখে উপস্থিত থাকা ছেলেগুলোর বড় ভাই ঘামতে শুরু করেছে, কেননা এখনো পর্যন্ত আর গ্যাংস্টারের কোনো কিছুই হয়নি। এক এক করে মেরে ফেলতে শুরু করেছে বড় ভাইয়ের দলের ছেলেগুলোকে। আতঙ্কে পড়ে যায় বড় ভাই, কি করবে বুঝতে পারে না। অবশেষে সবার চোখের অগোচরে গোডাউনের গেট খুলে ভেতরে প্রবেশ করে। এদিকে তারা চারজন বন্ধু মিলে এক এক করে সবাইকে মেরে মাটিতে ফেলে দেয়। আপনারা ভাবছেন তাদের হাতে AK-47 MBB রাইফেলস পাইপার, তারপরও তাদেরকে গুলি লাগলো না কেন? আসলে তারা চারজন বন্ধু মিলে কোনো মিশনে যায়, তখন তার দল যখন কোনো মিশনে যায় তখন তারা মিশনে যাওয়ার আগে সম্পূর্ণ সিকিউরিটি সিস্টেম সঙ্গে করে নিয়ে যায়। তাদের চারজনের পরনে আছে এক একটা লাক্সারি ব্লুটুথ স্যাকেট, যা তাদের মাথা থেকে পা পর্যন্ত একদম ঘেরাও করে রেখেছে। বুলেট কেন কোনো মিসাইল তাদেরকে স্পর্শ করতে পারবে না। ছেলেটার ভিতরে গিয়ে হাঁপাতে থাকে। হাঁপাতে হাঁপাতে ছেলেটার বসের কাছে গিয়ে বলে ওঠে, ভাই ভাই, সর্বনাশ হয়ে গেছে। বাইরে তো আর গ্যাংস্টার চলে এসেছে। এতক্ষণে হয়তো আমাদের সকল ছেলেপেলেকে মেরে মাটিতে শুয়ে দিয়েছে। ছেলেগুলোর লিডার বড় ভাইয়ের কথা শুনে মুহূর্তের মধ্যেই ঘামতে শুরু করেছে, গলা শুকিয়ে গেছে, ভয়ে কোনো কিছু বলতে পারছে না, কাঁপাকাঁপি শুরু করেছে। কেননা তাদের লিডার জানে এই আর গ্যাংস্টার কতটা ভয়ঙ্কর। ছেলেগুলো লিডার কি বলবে বুঝতে পারে না, তবুও আতঙ্কের সুরে বলে ওঠে বড় ভাইয়ের উদ্দেশ্যে, এটা তুই কি শোনালি? আমি তো পাগল হয়ে যাব। এই আর গ্যাংস্টার আসা মানে নিজেদের মৃত্যুকে বরণ করা। তাহলে এখন কি করব ভাই? গোডাউনের ভিতরে এবং বাইরে যত ছেলে পেলে আছে সবাইকে রেডি হতে বল। হয় মরবো, না হলে মারবো। কিন্তু ভাই, আমার মনে হয় না যে আমরা তাদের কাছে পেরে উঠব। আমি জানি ওর আসা মানে মৃত্যু নিশ্চিত, কিন্তু চেষ্টা করতে দোষ কোথায়? ওকে ভাই। এই বলে ছেলেটা এক এক করে তার দলের ছেলেগুলোকে খবর দেয়। সবগুলো ছেলে একসাথে গোডাউনের ভিতর ভিড় করে। প্রায় 50 থেকে 80 জন ছেলে হবে। অন্যদিকে থেকে বাইরের মিশন কমপ্লিট করে তারা চারজন বন্ধুর ভেতরে প্রবেশ করে। কেননা একসাথে সারিবদ্ধভাবে আছে প্রায় অসংখ্য ছেলেপুলে। তাদেরকে দেখে মুচকি একটা হাসি দেয়। এটা দেখে ছেলেগুলোর লিডার বলে ওঠে, কিরে, তোর অবশেষে আর গ্যাংস্টার হয়ে কিনা চলে এলি মৃত্যুর পুরীতে? হা হা হা, হ্যাঁ চলে এলাম তোদের মৃত্যুপুরীতে মৃত্যুর খেলা খেলতে তোদের সাথে। তোরা হয়তো নিজের ইচ্ছা এখানে ঢুকেছিস, কিন্তু বের হবি আমাদের ইচ্ছা। হা হা হা, এটা না হয় সময় বলে দেবে। তোরা দাঁড়িয়ে না থেকে এই কুত্তার বাচ্চাদেরকে মেরে এখানে ফেলে রাখবি। এই আন্ডারওয়ার্ল্ডের জগৎ থেকে আর গ্যাংস্টারের নাম মুছে দিবি। লিডারের কথা মতো তার প্রত্যেকটা ছেলেপুলে এগিয়ে যায় তাদের সাথে মোকাবেলা করতে। এক একজনের হাতে এক একটা অস্ত্র। শুরু হয়ে যায় দুই দলের মধ্যে সংঘর্ষ। এদিকে 4 জন, অন্যদিকে 50 থেকে 80 জন। দুই দলে চলছে এলোপাথারি কোপাকুপি। পুরো খেলার ময়দান জুড়ে শুধু টান টান উত্তেজনায় ভরপুর। তারা 4 বন্ধু মিলে নিজেরাও মারছে, আবার তাদের কাছ থেকে মারও খাচ্ছে। পরিস্থিতি ভীষণ ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। দুই দলে বিশাল সংঘর্ষ হয়। 4 জন মিলে যখন পরিস্থিতি সামলাতে পারে না, তখন তারা মেসেজ করে জায়গা মতো চলে আসে প্রায় 5টা কালো রঙের গাড়ি। গাড়িগুলোর ভেতর থেকে বেরিয়ে আসে এক একটা হায়না। তারপর গোডাউনের ভেতর প্রবেশ করে তারাও এলোপাথারি কোপাতে থাকে। মুহূর্তের মধ্যে 15 মিনিটের মধ্যে পুরো মাঠ ফাঁকা করে ফেলে। এটা দেখে বড় ভাই লিডার ভীষণ ঘাবড়ে যায়। সবাই যখন সেখান থেকে পালাতে যাবে তখনই তাদের পায়ে গুলি করে দেওয়া হয়। তারপর তাদের হাত পা জায়গায় বেঁধে বসে ঝুলিয়ে রেখে উল্টো করে নিয়ে যায় গাড়িতে। তারপর পুরো গোডাউন তারা 4 জন মিলে ঘুরে দেখতে থাকে। গোডাউনে বিভিন্ন জায়গায় আটক করে রাখা আছে বিভিন্ন শিশু, মেয়ে, মহিলা। এক এক করে তাদেরকে মুক্ত করে দেওয়া হয়। সেখানে আরও ছিল দেশি বিদেশি অনেক অস্ত্রশস্ত্র। সেখান থেকে নিয়ে চলে আসে। যাওয়ার সময় থানায় কল করে জানিয়ে দেয় ঘটনাটা।
পুলিশ সেনাবাহিনী দ্রুত খবর পেয়ে সেখানে চলে আসে, উদ্ধার করে মেয়েগুলোকে। এরপর তারা নিজেদের গন্তব্যদেশে রওনা দেয়। দেখতে দেখতে রাত 3টা বেজে যায়। সবকিছু ঠিকঠাক করে বেরিয়ে পড়ে গ্রামের উদ্দেশ্যে। পরদিন সকালে 7টায় বিভিন্ন সংবাদ, টেলিভিশনে এবং বিভিন্ন পত্রিকা আর খবরের কাগজে সাংবাদিক বলা কথাগুলো এক এক করে তুলে ধরা হয়েছে বিভিন্ন টিভির স্ক্রিনে। খবরের কাগজে পেরিয়েছে আর তার গ্যাংস্টার আর তার দলের বিষয়ে, যেখানে সাংবাদিক বলছে, শুভ সকাল। সকাল 7টার খবরে আজ আপনাদেরকে আমন্ত্রণ। সকাল 7টার ব্রেকিং নিউজ। রাতের আধারে অন্ধকার নির্জন রাতের আর গ্যাংস্টার ও তার দলবল বিশ্বের সেরা আন্ডারওয়ার্ল্ডের ক্রিকেট গ্যাংস্টারকে ধ্বংস করে উদ্ধার করেছে প্রায় কয়েকশো ছেলে মেয়ে ও শিশুকে। সেখান থেকে পাওয়া গেছে বিভিন্ন দেশের বিদেশি অর্থ। আর গ্যাংস্টারকে কেউ দেখেনি, তবে সে দলের কাউকে বাঁচিয়ে রাখেনি, সবাইকেই মেরে কচুকাটা করে ফেলে গেছে সেখানে। সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পরবর্তীতে তাদেরকে উদ্ধার করে সেখান থেকে নিয়ে চলে আসে। আর এই গ্যাংস্টার পুরো দেশ জুড়ে একটা আতঙ্ক। বাংলাদেশের আইনমন্ত্রী এবং উচ্চপদস্থ আইন কর্মকর্তারা জানিয়ে দিয়েছে সবাইকে সাবধানে এবং সতর্কতা অবলম্বন করে যারা যারা খারাপ কাজের সাথে যুক্ত আছে তারা যেন সে কাজ থেকে বের হয়ে নিজেকে পরিচিত করে ফেলে, না হলে হঠাৎ একদিন মৃত্যুর রূপ নিয়ে হাজির হবে এই আর গ্যাংস্টার তাদের সামনে। এই খবরটা শুনে মানুষজন আতঙ্কে পড়ে যায়। আন্ডারওয়ার্ল্ডের বিভিন্ন সন্ত্রাসী এবং আন্ডারগ্রাউন্ডে থাকা বিভিন্ন মাফিয়া সবাই এক নামে চিনে। গত 20 বছর ধরে এই একটা গ্যাং পুরো নাচিয়ে তুলেছে আন্ডারগ্রাউন্ড জগৎটাকে। আর গ্যাংস্টার ভয়ে কেউ কোনো কথা বলতে পারে না। যাদের আজ পর্যন্ত দেখেনি, জানে না, তাদের বিদ্যুতের গতিতে আসে, ঝড়ের গতিতে মিলিয়ে যায়। অন্যদিকে খবরের কাগজ পড়তে পড়তে চাচা আবদুল্লাহ চলে আসে তার গরুর ফার্মে, যেখানে এসেই বলে ওঠে, কি রে রাফি, কাজ তো ঠিকঠাক কর। কালকে শুনলাম তুই নাকি কলেজে গেছিলি। জি চাচা, আমি কাল কলেজে গিয়েছিলাম কিন্তু ক্লাস করতে পারিনি। কেন রে, কি হয়েছে? আর বইলেন না চাচা, আজকে আবার যেতে হবে কলেজে। ঠিক আছে, সব কাজ ঠিকঠাক করে যেখানে যাওয়া চলে যাস। এই বলে চাচা সেখান থেকে চলে যায়। তারপর সেখানে এসে উপস্থিত হয় রাফসান, রাসেল, রাব্বু। তারা 4 জন মিলে এক এক করে সম্পূর্ণ কাজ শেষ করে তারপর রাফি তাদের কাছ থেকে বিদায় নিয়ে রেডি হয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দেয়। হ্যাঁ, আপনারা একদম ঠিক ধরেছেন। আজকে রাফি ঠিক একই স্টাইলে বাংলা স্মার্ট স্টাইলিশ খ্যাত হয়ে রওনা দিয়েছে কলেজের উদ্দেশ্যে। কাঁধে ব্যাগ, হাতে ঘড়ি, চোখে বিনা পাওয়ারের সাদা ফ্রেমে রঙিন চশমা, পরনে ঢিলে ঢালা চিকচাক রঙিন কালারের ময়লাযুক্ত পোশাকগুলোতে ময়লাযুক্ত হওয়ার কারণে প্রায় তিল বসে গেছে। প্রচণ্ড রৌদ্রের তাপে ঘেমে একাকার, শরীরের সাথে লেপ্টে আছে অনেক কাপড় চোপড়। চুলগুলো এলোমেলো, উস্কো খুস্কো করে রেখে আছড়ে নেওয়া শ্যামবর্ণের। ধুলোবালি আর ইট পাটকেলের এই দূষিত বিষে ভরা বিষাক্ত শহরটাকে ছুটে চলেছে ছেলেটা ভার্সিটির উদ্দেশ্যে। ফুল স্পিডে ইয়ামা 15 পুরনো আমলের ব্রিটিশ যুগের একটা চায়না ফেনিস সাইকেল নিয়ে রওনা দিয়েছে। প্রায় সাইকেল নিয়ে ভার্সিটির কাছাকাছি পৌঁছে গিয়েছে। আজকে ভার্সিটিতে যেতে দেরি হয়ে গেছে, কারণ রাস্তায় সাইকেলটা নষ্ট হয়ে গিয়েছিল। সেটা ঠিক করে আবার রওনা দিতে দেরি হয়ে গেছে। ভার্সিটিতে দেরি হয়ে যাওয়ার জন্য এদিক ওদিক না তাকিয়ে ইয়ামা 15 ব্রিটিশ আমলের চায়না ফেনিস সাইকেলটা নিয়ে হুড়মুড় করে কোনো দিকে না তাকিয়ে ভার্সিটির ভিতর প্রবেশ করে। ভার্সিটির সবাই সেদিকে তাকিয়ে আছে, কেননা রাফি এত স্পিডে সাইকেল নিয়ে ভার্সিটির ভিতর প্রবেশ করছে যেন সাইকেলের শব্দে আশেপাশে সবার দৃষ্টি সেদিকে। গেটের সামনে আম গাছের নিচে মাফি ও তার দলবল পুরো আড্ডা দিচ্ছে। রাফিকে এইভাবে ভিতরে প্রবেশ করতে দেখে সবাই সেদিকে অবাক নয়নে তাকিয়ে আছে। পেছন থেকে মাফি বলে ওঠে, কি রে, এটা কালকে সেই খ্যাত ছেলেটা না, যাকে কালকে পুরো ভার্সিটির সামনে আম গাছের নিচেও উত্তম মধ্যম দিলাম? হ্যাঁ, এটা তো সেই কালকের ছেলেটা। ওর নাম জানতে পেরেছিস? ওর নাম মনে হয় রাফি, গ্রামের ছেলে। ওর সাহস হয় কি করে আমার সামনে থেকে এইভাবে একটা ভাঙা মরিচিকা সাইকেল নিয়ে এত স্পিডে যাওয়ার? তো তাতে কি হয়েছে? তো মানে, এটা আমার অপমান। আমি দাঁড়িয়ে থাকা সত্ত্বেও আমাকে সালাম না দিয়ে এত স্পিডে যাওয়ার সাহস হয় কি করে? শাস্তি ওকে পেতে হবে। কি বলিস? এই ছোট একটা বিষয়ে ওকে কি শাস্তি দিবি? আগে এখানে নিয়ে আসি, নিয়ে আসলেই তুই দেখতে পাবি যে ওকে কি শাস্তি দেই আমি। এই বুলেট আর জিসান, তোরা গিয়ে ওই খ্যাত বাবুকে আমার সামনে নিয়ে আয়।
আর আজকে বোঝাবো যে মাফি কি জিনিস। কথায় কথায় বাড়বে বলেই বুলেট আর জিসান সেখানে এক মুহূর্ত দেরি না করে রাফিকে ক্লাসরুম থেকে বের করে নিয়ে আসার জন্য রওনা দেয়। অন্যদিকে রাফি এদিক ওদিক না তাকিয়ে সোজা সাইকেলটা তার গাছের নিচে স্ট্যান্ড করে সেখানে তালা মেরে দেয়। তারপর চশমাটা হাত দিয়ে ঠিক করে এদিক ওদিক না তাকিয়ে দৌড়তে থাকে ক্লাসরুমের উদ্দেশ্যে। কেননা এতক্ষণ ক্লাস বসে গেছে, তাই কোনো কিছু না ভেবে রাফি ক্লাসরুমের উদ্দেশ্যে দৌড় দেয়। কিছু সময় পরে অনার্স দ্বিতীয় বর্ষের ক্লাসরুমে এসে পৌঁছে যায়। তারপর বাইরে থেকে বলে ওঠে, স্যার আমি কি ভিতরে আসতে পারি? স্যার কি যেন একটা বীজগণিতে সূত্র বোঝাচ্ছিলেন তার ক্লাসে উপস্থিত থাকা শিক্ষার্থীদের। এমন সময় হঠাৎ করে পেছন থেকে কারো কণ্ঠস্বর শুনতে পেয়ে দরজার দিকে তাকায়। সেদিকে তাকিয়ে তো সবাই অবাক হয়ে তাকিয়ে আছে, কেননা অপরিচিত একটা ছেলেটিকে দেখে বেশ অবাক হয়। কেউ কোনো কথা বলে না, নীরবতার মধ্যে দিয়েই সময় যাচ্ছে। নীরবতা ভেঙে স্যার বলে ওঠেন, কি চাই আর কাকে চাই তোমার? এখানে কি জন্য এসেছো? স্যার আমি এই ভার্সিটির ছাত্র, অনার্স দ্বিতীয় বর্ষে। এবার আমি অ্যাডমিশন নিয়েছি। ছেলেটার মুখে এই কথা শুনে সবাই সেদিকে অবাক চোখে তাকিয়ে আছে। ছেলেটার মুখে এই কথা শুনে স্যার এবার তার পরনে থাকা চশমাটাকে নাকের কাছে এনে চোখে ছেলেটাকে একবার তাকিয়ে চশমাটা ভালো করে পরে বলে ওঠে, এটা তুমি কি বলছো? এবার সিটির অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র তুমি? জি স্যার, আমি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। এটা তুমি ঠিক কি বললো? তোমার পরনে থাকা পোশাক আর পোশাকের গঠন দেখে তো বোঝা যায় না যে তুমি এই ভার্সিটির ছাত্র। স্যার পোশাকে কি যায় আসে? শিক্ষাগত যোগ্যতা থাকলে তো শিক্ষা প্রতিষ্ঠানে চান্স পাওয়া যায়, তাই না? হ্যাঁ, সেটা তুমি ঠিক বলেছো। ওকে, তোমার নাম কি? আর ভেতরে প্রবেশ করো। আমার ক্লাসে কিন্তু কোনো কথা বলা যাবে না। যেটা বুঝতে পারবে না সেটা আমাকে জানাবে। জি স্যার, আমি রাফি। এই বলে রাফি ভেতরে প্রবেশ করে। স্যার আর কোনো কথা না বলে নিজের মতো করে বীজগণিতের সূত্র দিতে থাকে। রাফি পেছনে গিয়ে বসে পড়ে, মন দিয়ে ক্লাস করতে থাকে। এর কিছুক্ষণ পর হঠাৎ করে কয়েকটা ছেলে পারমিশন ছাড়াই ক্লাসরুমের ভেতরে প্রবেশ করে। কোনো অনুমতি ছাড়াই বলে ওঠে ছেলেগুলো, এই ক্লাসে রাফি নামে কোনো ছেলে আছে কি? যদি থাকো তাহলে বের হয়ে আসো, মাফি তোমাকে ডেকেছে। হঠাৎ করে কারো কণ্ঠস্বর শুনতে পেয়ে স্যার সেদিকে তাকিয়ে দেখে প্রায় বেশ কিছু ছেলেপুলে প্রবেশ করেছে। কেউ কোনো কথা বলে না, চুপচাপ সবাই বসে আছে। ছেলেটা আবার বলে ওঠে, আমার কথা কি তোমাদের কানে যায়নি? দেখো, আমরা যদি তোমাকে খুঁজে বের করি তাহলে কিন্তু চরম শাস্তি তোমাকে পেতে হবে, তাই নিচ থেকে চলে আসো। কেউ কোনো কথা বলে না। এরপর রাফি পেছন থেকে শেষের একটা বেঞ্চ থেকে উঠে দাঁড়ায় আর ছেলেগুলোর উদ্দেশ্যে বলে ওঠে, জি ভাইয়া, আমার নাম রাফি। এটা শুনে ছেলেগুলো রাফির কলার ধরে টানতে টানতে নিচে নিয়ে এসে গেটের সামনে আম গাছের নিচে নিয়ে যায়। সেখানে গিয়ে বলে ওঠে। এটা শুনে মাফি তার পরে থাকা সানগ্লাসটা খুলে ফেলে। তারপর বাইকের ওপর চড়ে বসে পকেট থেকে একটা সিগারেট বের করে টানতে টানতে থাকে মাফির এরকম কর্মকাণ্ডে হতবাক রাফি। রাশি বলে ওঠে এটা দেখে, আপু, আমি আজকে আবার কি করলাম? আমাকে কেন তুলে এনে নিয়ে আসলেন? এই কথা শুনে মাফি একটা মুচকি হাসি দেয়, বলে ওঠে, কেন তুই জানিস না তোকে বিয়ে করব বলে না তোকে এখানে তুলে আনলাম? কারণ তোকে তো এখন জামাই আদর করতে হবে, তাই নিয়ে এলাম। কিন্তু আপু, আমার তো এখনো বিয়ের বয়স হয়নি। আমি তো এখনো ছোট আছি, কেবল তো মাত্র অনার্স দ্বিতীয় বর্ষে পড়ি। কি বললি শালা খ্যাত ড্যামনা কোথাকার! তুই এখনো ছোট আছিস, তোকে বিয়ে দিলে তো 4 বাচ্চার বাবা হবি। মাফির কথা শুনে সবাই হাসতে থাকে। এরপর মাফি সবাইকে থামতে বলে আর বলে ওঠে, শোন, তুই আজকে বেয়াদবি করেছিস। সিগারেটের প্যাকেটটা দেখেছিস? এটা তোকে খেতে হবে। রাফি কি করবে বুঝতে পারে না, কেননা রাফি তো সিগারেট খায় না। এখানে যদি না খায় তাহলে তো জীবন শেষ, ভেবে পায় না সে কি করবে। অবশেষে রাফি মুচকি এসে বলে ওঠে, শুধু এটুকুই তো, আর অন্য কিছু নয় তো? দেন আপু, আমি এখনই খাচ্ছি। রাফির কথা শুনে সবাই অবাক হয়ে যায়, কেননা মাফি আজ পর্যন্ত যাকে সিগারেট খেতে বসে সেই বিভিন্ন অজুহাত দেখিয়েছে, নানানভাবে বাঁচার চেষ্টা করেছে, কিন্তু রাফি নামের ছেলেটা বলা মাত্রই সে রাজি হয়ে যায়। এইটা দেখে উপস্থিত থাকা সবাই বেশ খানিকটা অবাক হয়েছে। মাফি ভাবতে থাকে এর থেকেও কঠিন কোনো কাজ করতে দেওয়া চাই কিনা। শোন, তোকে সিগারেট খেতে হবে না, তুই বরং অন্য কিছু একটা কর। কি করা যায় বলতো? এই মাফি শোন, অন্য কিছু বলতে আমি কি বলি শোন, আজকে বরং আশা আপুর হাতে ওকে আর একটা থাপ্পড় খাওয়াই। রিয়া, গুড আইডিয়া, অনেক ভালো কথা বলেছিস। আশা আপু মানে আগুনের গোলা, তার আশা আপুকে নিয়ে আজকে শুরু করি।
আমি একটা কাগজে লিখে দিচ্ছি, এই কাগজটা দিবি, তারপর আশা আপু যেটা করার সেটা করবে। না না, আমি পারবো না। আমি কাউকে কোনো রকম কাগজ দিতে পারবো না। আপনি বরং আমাকে সিগারেট খেতে দেন, আমি সেটাই খেয়ে কাজ সম্পন্ন করি। চুপ বেটা খ্যাত, আমরা যেটা বলছি সেটা হবে। আমাদের উপরে তুই কথা বলছিস, এর পরিণামটা কিন্তু আরো ভয়ঙ্কর হবে। তোকে যেটা বলছিস সেটা কর, তাহলে পুরো ভার্সিটির ক্যাম্পাসে কিন্তু তোকে ন্যাংটা করে ঘুরাবো। রাফি ভাই চুপসে যায়। রাফি এই মুহূর্তে ভাবছে তাকে যদি কেউ বাঁচাতে আসে এদের হাত থেকে রাফি কি করবে বুঝতে পারে না। রাফি বুঝে গেছে আজ তার কপালে ভীষণ দুঃখ আছে। এদিকে মায়া কাগজে একটা চিঠি লিখে তারপর কাগজটা লাভ লেটার কাগজে পরিণত করে রাফির হাতে ধরিয়ে দেয় আর বলে ওঠে, মাফি, কাজ সম্পূর্ণ করে দিয়েছি, আর ক্ষত বাবুর হাতে কাগজটা দিয়ে দিয়েছি। শোন শোন, এই কাগজটা 3 তলা ভবনের উপরে 4 নাম্বার রুমের 5 নাম্বার টেবিলের 1 নাম্বার সিটে একটা মেয়ে আছে, তার নাম আশা, আমাদের থেকে সিনিয়র। তুই আশা আপুকে এই কাগজটা দিবি। কেন আপু, শুধু শুধু আমাকে মার খাওয়াচ্ছেন? আমি কাউকে কাগজ দিতে পারবো না। বুলেট, জিসান, রিয়া, মায়া, এই খ্যাতটাকে ধর। আজকে ওকে ন্যাংটা করে পুরো কলেজ ক্যাম্পাস ঘোরাবো। আরও কিছু জিনিস নিয়ে আয়, যেটা দিয়ে ওকে ভালো করে সাজিয়ে ঘোরাতে পারবো। আমার কথা সে হয়তো বুঝতে পারেনি, তাকে আমি বললাম ন্যাংটা হয়ে ঘোরার থেকে কিন্তু ছোট্ট এই কাগজটা তার হাতে দিয়ে চলে আসাটা তোর জন্য মঙ্গল হবে, কিন্তু সে বুঝলো না। তাই এখন ওকে ধর, পুরো ন্যাংটা করে ওকে মাঠ ঘোরাবো। রাফি কি করবে বুঝতে পারে না। রাফির অবস্থা নাজেহাল। এই প্রথম যেন কোনো সিচুয়েশনে সে আটকে গেছে, যেখানে তার সময় ও পরিস্থিতি দুটোই খারাপ যাচ্ছে। ভেবে পায় না তার করাটা কি উচিত। অবশেষে কোনো কিছু উপায় না পেয়ে মাফির কথাই রাজি হয়ে যায় আর বলে ওঠে, আচ্ছা আপু দেন, আমি কাগজটা দিয়ে কিন্তু চলে আসব, আমার ক্লাস আছে। আরে চুপ বেটা, বিদেশি জঙ্গলি খ্যাত হিরো, তুই শুধু একাই ক্লাস করবি না, আমরাও ক্লাস করব। রাফি আর কোনো কথা না বলে সেখান হাতে থেকে কাগজটা নিয়ে রওনা দেয় 3 তলা ভবনের উদ্দেশ্যে। যেতে যেতে রাফি মনে মনে বলে ওঠে, ধুর বাল, আর ভালো লাগে না। বাঁচাতে গিয়ে পুরো একটা আঁশলা বাস খেয়ে ফেললাম। এজন্য কথায় আছে না, যখন সময় আর পরিস্থিতি খারাপ যায় তখন কুত্তা বাক্যও করতে ছাড়ে না। ঠিক এমন সময় রাফির সময়টা খারাপ যাচ্ছে। রাফির সময় আর পরিস্থিতি দুটাই তার বাইরে। রাফির সময়ের পরিস্থিতির সময় তার সঙ্গে চলতো, কিন্তু রাফি এবং সময় তার পরিস্থিতির মাঝে গুলিয়ে গেছে। এসব ভাবতে ভাবতে 3 তলার ভবনের উপরে সেই রুমে গিয়ে কোনো অনুমতি ছাড়াই ভেতরে প্রবেশ করে। হঠাৎ করে একটা ছেলে দেখে সবাই থমকে যায়, কেননা সেখানে কোনো ছেলে নেই, শুধু আছে মেয়ে। মেয়েগুলোকে রাফি হিমশিম খেয়ে যায়। এমন সময় মেয়েগুলোর মধ্যে থেকে রাফিকে একজন বলে ওঠে, এ কি, এই ছেলে, তুমি এখানে কোন সাহসে এসেছো? হ্যাঁ, কোনো অনুমতি ছাড়া ভিতরে প্রবেশ করার সাহস তুমি পেলে কোথা থেকে? আচমকা মেয়েটার কথা শুনে চমকে ওঠে রাফি। রাফির হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। কাঁপাকাঁপি কণ্ঠে রাফি বলে ওঠে, আসলে আমি এখানে আসতে চাই নাই, ওরা 2য় বর্ষের কিছু শিক্ষার্থী আমাকে এখানে পাঠিয়েছে। তুমি কি জানো না এটা মেয়েদের কমন রুম? এখানে আসতে হলে পারমিশন নিতে হয়, আর সেখানে তুমি বিনা পারমিশনে ভিতরে প্রবেশ করেছো, ইডিয়েট কোথাকার। আসলে আপু সরি, আমি বুঝতে পারিনি। আমি ভার্সিটিতে নতুন ভর্তি হয়েছি, 2য় বর্ষের ছাত্র আমি। আর এটা আপনার জন্য কি এটা দেখি? কাগজ। তারপর আশা নামের মেয়েটা সেই কাগজটা নিয়ে পড়তে থাকে। অন্যদিকে মাফি ও তার দলবল ভেবে নিয়েছে এতক্ষণে হয়তো মেরে ঝুলিয়ে রেখেছে, বেশ আনন্দ করছে নিচে তারা। কাগজটা সম্পূর্ণ পড়ে রেগে মেগে একবার আশা চোখগুলো লাল রক্তবর্ণ ধারণ করেছে। রাফি মেয়েটার এমন অবস্থা দেখে ঘাবড়ে যায়। আশা কোনো কথা ছাড়াই রাফির মেইন পয়েন্টে মারে এক লাথি। রাফি হাত দিয়ে চেপে ধরে ব্যথায় সেখানে গড়াগড়ি খেতে থাকে। আশার এরকম কর্মকাণ্ডে সবাই মেয়েগুলো সামনে এগিয়ে আসতে থাকে আর বলে ওঠে, কিরে আশা, ছেলেটাকে এভাবে মারলি কেন? দেখে তো গ্রামের সরল সাদা খ্যাত বাবু মনে হচ্ছে, তা তুই তাকে মারলি কেন? আরে বাল, তুই আর বলিস না, কোথা থেকে আসে এই যে জঙ্গলিগুলা, বুঝি না বাপু। হয়েছেটা কি সেটা তো বলবি, তারপরে না হয় বুঝবো সে কেন এই ভার্সিটিতে কিভাবে এসেছে। ওর সাহস হয় কি করে এই ভার্সিটিতে আসতে না আসতেই আমাকে প্রেমের প্রস্তাব দেওয়ার, আমাকে ভালোবাসার প্রস্তাব দেওয়ার সাহস হয় কি করে ওর? কি বলিস? এই নে পড়ে দেখ। চরম শিক্ষা দেব। ওইদিকে যদি রানা খবর পায় তাহলে তো একে মেরে ফেলবে।
সে আমাকে প্রেম প্রস্তাব দিয়েছে। রানা কেন তাকে মারবে? আমি মারবো তাকে। কথাটা বলা শেষ হবার আগেই আশা নামের মেয়েটা বেশ কয়েকটা থাপ্পড় মারে ছেলেটাকে। রাফি থাপ্পড় খেয়ে অবাক হয়ে যায়। আশা বলে ওঠে, তোকে তেমন কিছু করব না, তোকে জুতার মালা পরে পুরো ভার্সিটিতে ঘোরাবো। ইডিয়েট কোথাকার, গায়া খ্যাত। এই বলে সবাই মেয়েগুলো একসাথে মিলে বেশ কয়েকটা জুতার মালা রাফির গলায় পুরো ভার্সিটি মাঠ ঘোরাতে থাকে। এটা দেখে মাফি ও তার দলবল হাসতে থাকে। সবাই হাসতে হাসতে শেষ, কেউ কেউ তো ভিডিও করতে থাকে। এইভাবে ভার্সিটির পুরো ক্যাম্পাস ঘোরানো শেষ। এমন সময় একটা গাছের নিচে গিয়ে আশা বলে ওঠে, তোকে ছেড়ে দিলাম, আর কখনো আমার সাথে বেয়াদবি করবি না। আমি এসব প্রেম ভালোবাসা বিশ্বাস করি না। রাফি লজ্জায় কি বলবে বুঝতে পারে না, কেননা সবাই ভিডিও করছে যে যার মতো করে। কেউ হয়তো বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছেড়েও দিয়েছে রাফির এরকম কর্মকাণ্ডের ঘটনা। রাফি মনে মনে ভীষণ রেগে গেছে। সে তো অপমান সহ্য করতে পারে না। রাফিও তার দলবলকে এসে কাঁদিয়ে ছাড়বে, এটা ভেবে একটা মুচকি হাসি দেয়। আশার কোনো কথা না বলে সেখান থেকে যখনই চলে যাবে তখনই পেছন থেকে বেশ কয়েকটা বাইকের আওয়াজ শুনতে পায়। বাইকগুলো দেখে যে যার মতো পিছিয়ে যেতে থাকে, কেউ আড়ালে যেতে থাকে। বাইকগুলো সোজা চলে আসে আশা ও রাফির কাছে। বেশ কয়েকটা বাইকগুলো তাদের সামনে স্ট্যান্ড করে মাথা থেকে হেলমেট খুলে মুচকি একটা হাসি দিয়ে বলে ওঠে একটা ছেলে, এই ভার্সিটিতে কার এত বড় সাহস যে আমি এই ভার্সিটিতে থাকা সত্ত্বেও আমার ভালোবাসার মানুষটাকে লাভ লেটার দেওয়ার? কেউ কোনো কথা বলে না, সবসময় চুপচাপ আছে। নীরবতা দিয়ে কেটে যাচ্ছে পুরো সময়টা। সবাই মনে মনে ভাবতে শুরু করেছে আজকে রাফি নামের ছেলেটা বুঝি শেষ। কেননা স্বয়ং রানা এখানে এসেছে। সম্পূর্ণ জায়গাটা চুপচাপ, একদম ঠান্ডা। নীরবতা ভেঙে রানা আবার বলে ওঠে, কি রে, তোরা কেউ কোনো কথা বলবি না নাকি? তোদের উপরে অত্যাচার শুরু করব? ভার্সিটির প্রত্যেকটা মেয়ে ছেলে তোরা কিন্তু জানিস আমি কি ধরনের মানুষ। আমি যদি একবার শুরু করি তাহলে উপর থেকে নিচ পর্যন্ত সবটাই দেখে ছাড়ি। অন্যদিকে সেটাকে এমন কথা শুনে দূরে থেকে মাফি এসে বলে ওঠে, কি রে রানা, কি হয়েছে হঠাৎ করে যে তুই এই ভার্সিটিতে চলে এলি? বুঝলাম না কিছু। আরে মাফি আপু তুমি? হ্যাঁ আমি। কি হয়েছে, এত চিৎকার চেঁচামেচি করছিস কেন? আমি খবর পেয়েছি লাভ লেটার দিয়ে বিরক্ত করেছে আশাকে। হ্যাঁ করেছে তো। কেন তুই জানিস না? তোর সামনে তো দাঁড়িয়ে আছে এই যে আমাদের খ্যাত হিরো বাবু। এই ছেলেটা? হ্যাঁ এই ছেলেটাই তো আশাকে আজকে চিঠি দিয়েছে। কথাটা শুনে রানা এক মুহূর্ত দেরি না করে রাফিকে বেশ কয়েকটা ধাক্কা দেয়। এবার মাঠের মাঝখানে নিয়ে আসে। এরপর এলো পাথরে হকি স্টিক দিয়ে মারতে থাকে সবাই মিলে। এটা দেখে হাসা বলে ওঠে, তুমি যদি ওর গায়ে আর একবার হাত দিয়েছ, আমার থেকে খারাপ আর কেউ হবে না। চুপ, তুই জানিস না এই রানা কতটা খারাপ? তোকে ভালোবাসি বলে এখন পর্যন্ত তোকে কোনো কিছুই করি না, না হলে ভার্সিটিতে তোকেও ভোগ করে ছেড়ে দিতাম। তোর এতটাও ক্ষমতা নেই যে তুই টাচ করে দেখাবি, কারণ তুই তো একটা হিজড়া। আচ্ছা অনেক হয়েছে রানা, তুই এবার থাম। কথায় কথা বাড়বে। এইখানে কথা না বাড়িয়ে ব্যাপারটা আমার হাতে ছেড়ে দে। আমি খ্যাতটাকে দেখে নিচ্ছি। কিন্তু ওকে তো আজকে আমি দেখে নেব ব্যাপারটা। তারপর রানা কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। আশা সেও চলে যায়। ধীরে ধীরে পুরো মাঠ ফাঁকা হতে শুরু করেছে। মাফি ও তার দলবল সামনে এগিয়ে গিয়ে রাফির উদ্দেশ্যে বলে ওঠে, কি রে খ্যাত, দেখলি তো এই মাফির পাওয়ার কতটা? যেখানে এই ভার্সিটির সবচেয়ে বড় সন্ত্রাসী এবং উশৃঙ্খল ছেলে রানা আমাকে সম্মান করে চলে, সেখানে তুই আমার সাথে ঝামেলা করবি? এটা তো সাহস হয় কি করে? রাফি এবার মনে মনে একটা মুচকি হাসি দেয় আর বলে ওঠে, আচ্ছা আপু, আমি তো চিনতে পারলাম না কে রানা, আর সবাই রানাকে কেন ভয় পায়? আরে বোকা হাবলা কোথাকার, রানা হচ্ছে এই শহরের এমপির ছেলে। আমি যেমন মন্ত্রীর মেয়ে, সবাই আমাকে ভয় পায়, ঠিক তেমন রানা হচ্ছে এমপির ছেলে। রানা এমপির ছেলে বলে সবাই ভয় পায়। এছাড়া রানা এই ভার্সিটিতে বিভিন্ন খারাপ কাজ এবং সে বিভিন্ন অবৈধ কাজের সাথে যুক্ত আছে। তার গ্যাং আছে, এই জন্য সহজে কেউ তার সাথে ঝামেলা করে না। শুধু এটুকুই, তাতে সবাই ওকে ভয় পায়? এর থেকেও তো আপনি অনেক ভয়ঙ্কর আর ডেঞ্জারাস। আপনার সাথে তো রানা পেরে উঠবে না। হ্যাঁ তুই সেটা অবশ্য ঠিকই বলেছিস। রানা আমাকে খুব ভয় পায় এবং শ্রদ্ধা সম্মান করে। আমার সাথে বেয়াদবি করে না, কারণ আমি মন্ত্রীর মেয়ে আর সে এমপির ছেলে। কিন্তু ভার্সিটিতে কোনো মেয়ে আসলে রানা তাকে আর আস্ত রাখে না, নানাভাবে তার জালে ফেলে সেই মেয়ের জীবন ধ্বংস করে দেয়। আমার মনে হয় না যে ওই রানা নামে ছেলেটার এত ক্ষমতা আছে। তাকে দেখে তো বোঝা যায় না।
তোকে তো আজকে এখানে মেরে ফেলে পুঁতে যেত যদি পুরো দায়িত্বটা আমি না নিতাম। তুই আমার জন্য আজকে বেঁচে গেলি। আপনি তো আমাকে বিপদে ফেলেছেন আর আপনি বলছেন আপনি আমাকে বাঁচিয়েছেন। শোন, তুই এখনো রানাকে চিনিস না। এই ভার্সিটিতে আর কিছুদিন থাক, রানাকে চিনে যাবি। আমাদের পাশের গ্রাম থেকে 2টা মেয়ে কলেজে এসেছিল। রানা তাদেরকে গায়েব করে দিয়েছে, কোনো প্রমাণ ছাড়া পুলিশ থেকে গ্রেফতার করতে পারেনি। রাফি মাফির মুখে এই কথা শুনে কেমন যেন একটা রহস্যময় হাসি দেয়, যেন এক লুকিয়ে থাকা গুপ্তধনের সন্ধান পেয়ে গেছে। মনে মনে ভীষণ খুশি রাফি। রাফি যেন আনন্দে আত্মহারা। এরপর রাফি বলে ওঠে, আপু, আপনারা আমাকে ছেড়ে দিন। আমি তো এখানে পড়তে এসেছি, ঝামেলা করতে নয়। যা, তোকে ছেড়ে দিলাম। তবে হ্যাঁ, মনে রাখবি এই মাফির সাথে কখনো কোনো সময় ঝামেলা করতে আসবি না। ঠিক আছে আপু। রাফি সেখানে কোনো কথা না বলে মুচকে একটা হাসি দিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। রাফি আজকে ভীষণ খুশি। এই খুশিতে সে আজকে আর ক্লাস করবে না। সেই ইয়ামা আর 15 ব্রিটিশ আমলের চায়না ফোনের সাইকেলটা নিয়ে রওনা দেয় গ্রামের উদ্দেশ্যে। নিজের মনের মতো করে আনন্দে আত্মহারা খুশি হয়ে সে ফুল স্পিডে সাইকেল চালিয়ে যাচ্ছে তার গ্রামের উদ্দেশ্যে। অন্যদিকে দেখতে দেখতে ভার্সিটির সময়ও শেষের দিকে। ভার্সিটির ছুটি দিয়ে দেয়। মাফিয়া দলবল তাদের দামি বাইকগুলো নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে। ছেলেদের মতো বাইক চালিয়ে এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়াতে থাকে। রাফি বাড়িতে চলে আসে। ফ্রেশ হয়ে হালকা কিছু খেয়ে চলে যায় চাচার বাড়িতে, জমিদার চাচার বাড়িতে। সেখানে গিয়ে কিছু কাজ করতে থাকে। সেখানে আগে থেকেই কাজ করছিল রাফসান, রাসেল ও রাব্বু। রাফিকে এত খুশি দেখে রাফসান বলে ওঠে, কি রে রাফি, তুই এত খুশি কেন? মনে হয় বাসরিতে এতগুলো ছেলে মেয়ের হাতের মার খেয়ে শালা পাগল হয়ে গেছে। রাফি রাসেলের কথা শুনে বেশ খানিকটা অবাক হয়। অবাক চোখে রাসেলের দিকে তাকায়। এটা দেখে রাব্বু বলে ওঠে, আরে বোকাচোদা, এভাবে আমাদের দিকে না তাকিয়ে তুই মোবাইলের দিকে তাকা, তাহলে বুঝতে পারবি আমরা ভার্সিটির খবর কি করে পেলাম। এরপর রাফি আর রাব্বু হাত থেকে মোবাইল ফোনটা নিয়ে ভিডিও দেখাতে থাকে। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে যে ভার্সিটির বেশ কিছু ছেলে মেয়ে র্যাগিং দিয়েছে, অনেক মার মেরেছে, এমনকি তাকে জোতার মালাও যে পরিয়েছে সেই ভিডিওটা পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়েছে। এটা দেখে রাফি বলে ওঠে, শেষ পর্যন্ত কিনা তোরাও এই ভিডিওটা দেখে ফেললি। শুধু আমার না, এটা সারা বিশ্বের কাছে ভাইরাল হয়ে গেছে। তোকে ওরা এতজন মিলে মারলো, তুই কোনো কিছু করতে পারলি না? শুধু আমাদের একটা ফোন দিতি, জায়গা মতো কাজ হয়ে যেত। আরে রাসেল, এখন এসব বলে লাভ নেই। রাফি, তুই একটা কাজ কর, ভিডিওটা সাইবার থেকে ডিলিট করে দে। আর কাল থেকে ওই দলের লিডারকে যে আমরা গোডাউনে বেঁধে রেখেছি তার কি করবি? শোন, কাজ শেষে তোরা সোজা চলে যাবি গোডাউনে। সেখানে তার কাছ থেকে কথা বের করার চেষ্টা করবি। ততক্ষণে আমি ভিডিওটা কোনো একটা কিছু করে আমিও চলে আসব। এখন দ্রুত কাজ কর। তারপর তারা আর কোনো কথা না বলে কাজ করতে থাকে। প্রায় কাজ শেষের দিকে এমন সময় সেখানে আব্দুল চাচা চলে আসে। আব্দুল চাচা এসে বলে ওঠে, এই রাফি, তুই তো আজকে ভার্সিটি গেছিলি, আগে একটু বিশ্রাম নিতি, তারপর না হয় কাজ করতি। না চাচা, এই তো কাজ প্রায় শেষের দিকে, আর একটু কাজ আছে, এগুলো শেষ করে চলে যাব। ভার্সিটিতে তোকে এতগুলো ছেলে মেয়ে মারলো, তুই কেন কিছু বললি না কেন? কাল থেকে তোকে আর ভার্সিটিতে যেতে হবে না। রাফি সহ সবাই অবাক হয়ে যায় যে চাচাও সেই ভিডিও দেখে ফেলেছে। মান সম্মানের আর কিছুই থাকলো না। মনে মনে ভাবছে রাফি। রাফি মুচকি এসে বলে উঠল, চাচা, এগুলো তো ছোট ছোট বিষয়, ছোট ছোট বিষয়ে তো ঘাবড়ালে চলবে না। ঠিক আছে, তোরা যেটা ভালো বুঝিস সেটাই কর, আমার কথা তো তোরা কেউ শুনবি না। তারপর চাচা অনেকগুলো ঝাড়ি দিয়ে সেখান থেকে চলে যায়। তারা চার বন্ধু মিলে মন দিয়ে কাজ করতে থাকে। দেখতে দেখতে প্রায় কাজ শেষ। গরুগুলোকে খাওয়া দাওয়া দিয়ে তারপর ছাগল, হাঁস, মুরগিগুলোকে ঠিকঠাক করে রাফসান, রাসেল, রাব্বু বেরিয়ে পড়ে গোডাউনের উদ্দেশ্যে। আর রাফি চলে যায় তার নিজের কাজে। রাফি ঘরে বসে ড্রয়ার থেকে একটা ল্যাপটপ বের করে। এরপর ল্যাপটপ ওপেন করে কোনো কিছু টাইপ করে ল্যাপটপ অন করে এরপর ড্রাগন সাইট নামে একটা ক্যাপশন ক্যালকুলেটরের ক্লিক করে। সেখান থেকে 3 ডেট মেনুতে, তারপর ব্যাক মেনুতে কয়েকটা পিনকোড ইউজ করে একটা ওয়েবসাইট ওপেন করে। সেই ওয়েবসাইটটা প্রবেশ করে এক করে দেখতে থাকে ভিডিওগুলো এবং পোস্টগুলো। অনেকক্ষণ ধরে ঘাটাঘাটি করছে কিন্তু খুঁজে পায় না। হ্যাঁ, তার ভিডিওটা খুঁজে থাকে। এক পর্যায়ে রাফি সেই ভিডিওগুলো এবং ছবিগুলো খুঁজে পায় সোশ্যাল মিডিয়াতে। তারপর সেগুলো সেখান থেকে ডিলিট করে দিয়ে সম্পূর্ণ রিভিউ ফ্রেশ করে দেয়। এরপর একটা মুচকি হাসি দিয়ে ল্যাপটপকে আবার বন্ধ করে দিয়ে সে জায়গা মতো ঢুকিয়ে দেয়। তারপর বেরিয়ে পড়ে সাইকেল নিয়ে গোডাউনের উদ্দেশ্যে। সন্ধ্যা 7টার পর পুরো গ্রাম নিস্তব্ধতা।
কারণ গ্রাম নেই বিদ্যুৎ। এই জন্য সন্ধ্যা 7টার দিকে পুরো গ্রাম নিস্তব্ধ হয়ে যায়। সাইকেল নিয়ে চলে আসে রাতেই গোডাউনে সামনে, তারপর গোডাউনের ভেতর প্রবেশ করে। সাইকেলটাকে স্ট্যান্ড করে গোডাউনের ভেতর প্রবেশ করে। সেখানে গিয়ে দেখতে পায় সেই দুজন ব্যক্তিকে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। অনেক মারা হয়েছে, শরীর থেকে প্রচন্ড রকমের রক্ত বের হচ্ছে। এটা দেখে রাফি একটা মুচকি হাসি দিয়ে বলে ওঠে। কিরে, তুই এখনো সত্যি কথা বলিসনি? রাফি এই কথা বলাতে ছেলেগুলো অবাক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে বলে ওঠে তাদের লিডার। না রে, বলিনি, আর তোদেরকে বলবো না। তোরা যদি আমাদের মেরে ফেলিস তবুও আমরা মুখ খুলবো না। আর গ্যাংস্টার তোর সামনে দাঁড়িয়ে আছে, তারপরে তোর গলা খুব চলছে। তুই এতক্ষণ তাদের অত্যাচার দেখেছিস, কিন্তু আমার ভয়াবহ পাগলামি এখনো দেখিসনি। কথাটা বলে সামনের একটা চেয়ার টেনে নেয়। তারপর সে চেয়ারের ওপর পায়ের ওপর পা তুলে বসে পড়ে রাফি। রাফির চারপাশে আছে বেশ কিছু ছেলেপুলে, সাথে রাফসান, রাসেল ও রাব্বু। রাফির সামনে রাখা হয় বেশ কিছু কাটাছেঁড়া সরঞ্জাম, যেগুলোর নাম বলতে গেলে গল্প শেষ করা যাবে না, তাই সেগুলোর নাম না বলে শুধু গল্পটা শোনাচ্ছে। এরপর রাফি হাতে একটা প্লাস নেয়, অন্য হাতে একটা চিমটি। তারপর প্লাস দিয়ে হাতের আঙুলগুলো চেপে ধরে, তারপর চিমটি দিয়ে হাতের চামড়াগুলোকে তুলে ফেলতে শুরু করে। তারপর অন্য হাতে একটা প্লাস আর অপর হাতে একটা প্লাস নিয়ে তারপর হাতের আঙুলগুলোকে নখ তুলে ফেলতে শুরু করেছে। এক এক করে তাদের সমস্ত হাতের নখগুলো পর্যন্ত তুলে ফেললো। তারপর সেখানে চুন ঢেলে দেয়। দাও দাও করে জ্বলতে শুরু করেছে। ছটপট করতে থাকে ছেলেগুলো, পাগলা কুত্তার মতো ঘেউ ঘেউ করতে শুরু করেছে, যেন জীবনটা তাদের বেরিয়ে যাচ্ছে। এ যেন মৃত্যুর থেকেও খুব ভয়ঙ্কর এবং ভয়াবহ যন্ত্রণা। এরপর একটা হাতুড়ি নিয়ে সেই নখের উপর ফেলা জায়গাগুলোতে এক এক করে আঘাত করতে থাকে হাতুড়ি দিয়ে। প্রায় শেষ স্থানগুলো হাতুড়ি দিয়ে পিটিয়ে পুরো থেতলে দিয়েছে। ছেলেগুলো যন্ত্রণা সহ্য করতে না পেরে ছটফট করতে থাকে গলা কাটা মুরগির মতো। এরপরে এক লোহার চিরুনি বের করে চিরুনিটা দিয়ে মুখের ভেতর ঢুকিয়ে দেয়। তারপর এলো পাছে সেই চিরুনিটা দিয়ে টানতে থাকে। মুখের মাংস ছিঁড়ে গলা ভেদ করে মুখটা ছিঁড়ে ফালা ফালা হয়ে যায়। খুব ভয়ঙ্কর দেখতে লাগছে এই মুহূর্তে সেই ছেলে দুটোকে। গোল গোল করে তাজা রক্ত বের হচ্ছে। এরপর একটা গাছ কাটা মেশিন দিয়ে নিয়ে আসে, তারপর ছেলেগুলোর হাতের ওপর রাখে। ছেলে দুটো মনে করছিল তাদের হয়তো ভয় দেখাচ্ছে, কিন্তু রাফি মুচকি এসে কোনো কথা ছাড়াই চালিয়ে দেয় তাদের হাত দুটোর ওপর। শরীর থেকে কবজি পর্যন্ত হাতটা আলাদা হয়ে যায়। সরে ছেলেগুলোর হাত দুটো লাফালাফি করতে থাকে। এটা দেখে ছেলেগুলো লাফালাফি শুরু করেছে, সাথে চিৎকার। ছেলেগুলোর আত্মায় যেন দেখার মতো নয়, খুব ভয়ঙ্কর অবস্থা হয়েছে ছেলেগুলোর। এরপর দেওয়াল কানা করার একটা ড্রিল মেশিন নিয়ে এসে ছেলেগুলোর হাঁটুর ভিতরে রেখে তারপর হাঁটু গর্ত তৈরি করে দেয় তাদের দুই পায়ের দুই হাঁটুর মধ্যে। তারপর সেখানে একটা গরম রড ঢুকিয়ে দেয়। গরম রডে যেন শরীরটাকে ধাও ধাও করে জ্বলতে শুরু করেছে তার পায়ের হাঁটুগুলো। ছেলেগুলো সহ্য করতে না পেরে কেঁদেই ফেলেছে। অবশেষে কাঁদতে কাঁদতে ছেলেগুলো বলে ওঠে রাফির উদ্দেশ্যে, ভাই, আমার ভুল হয়ে গেছে, আমাকে ছেড়ে দাও। আমি জানি তুমি খুব ভয়ঙ্কর একজন মানুষ। এসবের পিছনে শুধুমাত্র এমপি ছেলে রানা জড়িত, বিভিন্ন খারাপ কাজের সাথে জড়িত আছে। শহরে যতগুলো অপরাধ হয় শুধুমাত্র তার কথাই। আমরা শুধু টাকার বিনিময়ে তার সাথে কাজ করি, এর বেশি কিছু আমি জানি না। এটা শুনে রাফি একটা মুচকি হাসি দেয়। তারপর একটা ব্লেড নিয়ে গলার ভেতর ঢুকিয়ে দেয়, তারপর টান দেয়। সাথে সাথে গলার শিরা উপশিরা এমনকি ফিনকি কেটে গড়গড় করে রক্ত বেরোতে থাকে। চেয়ারে রশি দিয়ে বেঁধে ছেলেগুলোকে সেখানে ছটপট করতে থাকে। সেখানে কিছুক্ষণের মধ্যেই তাদের প্রাণ পাখিটা উড়ে যায় দূর আকাশে। তারপর ছেলেগুলো ঠিক সেই অবস্থায় ফেলে আসে কোনো নির্জন জায়গায়। সেটা বলে দেয় রাফি। তার দলের ছেলেগুলোকে রাফির কথা মতো তার দলের ছেলেগুলো নিয়ে যায় লিডার আর বড় ভাইয়ের লাশ দুটোকে। রাফি বলে ওঠে, তোরা শোন, আমি এই বিষয়ে কিছু তথ্য পেয়েছি। রানা ভার্সিটিতে এসেছিল, তাকে আমি দেখেছি। তোর সামনে রানা এসেছিল, তারপরও তুই তাকে ছেড়ে দিলি কি করে? তাকে সেখানে পুঁতে দিলি না কেন? এত তাড়াতাড়ি ওকে মারি কি করে বল? সময় আর সুযোগ বুঝে ঝোপ বুঝে কোপ মারবো। কিন্তু রানাকে তুই এখন পাবি কোথায়? তাছাড়া ওকে যে করে হোক মেরে ফেলতে হবে। মারবো তো বটে, তবে খুব যন্ত্রণা দিয়ে, যেটা সে তিলে তিলে বুঝবে। কিন্তু তুই এত সব তথ্য পেলি কি করে? কে তোকে বলল? আমরা তো অনেক খোঁজাখুঁজি করেছিলাম, পুলিশও কোনো কিছু বলতে পারেনি। তাহলে তুই এতগুলো তথ্য কোথায় পেলি? পুলিশ বলেনি, সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েনি, তবে আমাকে মন্ত্রীর মেয়ে মাফি বলেছে রানার বিষয়ে রানাকে খুঁজে পেতে তেমন কষ্ট হবে না।
ওই কুত্তার বাচ্চাটাকে এত নৃশংসভাবে মারবো যে ওর মৃত্যু দেখে আশেপাশের সবাই ভয় পেয়ে যাবে। মারবো তো বটে, তবে তার আগে আরও কিছু কাজ করতে হবে। তোরা এমপির বিষয়ে ভালো করে খোঁজ খবর নে। আমার মনে হয় এর সাথে এমপি নিজেও জড়িত আছে। ঠিক আছে। তারপর তারা তিনজন বেরিয়ে পড়ে আবার নতুন কোনো গন্তব্যের উদ্দেশ্যে আগন্তুকের ভেসে। রাত 12টা বাজে। চারদিকে বেশ অন্ধকার, পরিবেশটা কালো আধারে ছেয়ে গেছে। শহর আর অনেক জায়গায় বেশ নানান রঙের বাতি জ্বালিয়েছে, কিন্তু অন্ধকারে ঢেকে আছে গ্রাম এলাকা শহর চাকচিক্য মরিচ বাতিতে। রঙিন হয়ে উঠেছে নাইট ক্লাবের সামনে পরপর 5-5টা কালো রঙের গাড়ি এসে থামে। গাড়িগুলোর ভেতর থেকে কিছু লোক বসে আছে, কোনো কিছু অপেক্ষা অনেকক্ষণ ধরে গাড়ির ভেতর বসে আছে। এমন সময় তাদের মুখে কোনো কিছু দেখে এক চিন্তা হাসি ফুটে ওঠে। সামনে তাকিয়ে দেখতে পায় একটা মানুষ নাইট ক্লাব থেকে বের হয়ে নিজের লাল রঙের একটা গাড়িতে করে কোনো জায়গার উদ্দেশ্যে রওনা দিয়েছে। সেই গাড়ির পেছন পেছন 5-5টা গাড়ি ফলো করতে থাকে। ফলো করতে করতে হাইওয়ে রাস্তার ওভারব্রিজের ওপরে এসে গাড়িটা চারিদিক দিয়ে ঘিরে ফেলে। গাড়িটা না যেতে পারছে আর না আসতে পারছে। পিছনে এটা দেখে গাড়ির ভেতরে থাকা সেই ব্যক্তিটি বলে ওঠে, কে তোরা? আমার রাস্তায় এভাবে আটকানোর মানে কি? তোরা জানিস আমি কে? জীবনের মায়া থাকলে আমার রাস্তা ছেড়ে এখন এখান থেকে মানে কেটে পড়, হয়তো আমার একটা ফোনে তোরা সবাই যাবি কবরে। গাড়ির ভেতরে থাকা লোকটির কথা শুনে 5টা গাড়ির ভেতর থেকে অজানা মানুষগুলো হেসে ওঠে। এক এক করে 5টা গাড়ির জানলা খুলে গাড়ির ভেতর থেকে বের হয় 4 জন আগন্তুক সহ বেশ কিছু ছেলেমেয়ে, যাদের হাতে দেশি বিদেশি বিভিন্ন রকমের অস্ত্র। এটা দেখে বেশ খানিকটা ঘাবড়ে যায় সেই গাড়ির ব্যক্তিটা। ভয়ে গলা শুকিয়ে গেছে, কি বলবে বুঝতে পারে না। তবুও নিজেকে ঠিক রেখে হালকা কণ্ঠে বলে ওঠে, কিরে তোরা ডাকাতি করতে এসেছিস? সাধারণ কয়েকটা টাকার জন্য তোরা আমার গাড়ি রাস্তার মাঝখানে থামিয়ে দিলি। আরে এটা তো তোরা আমার অফিসে গিয়ে নিয়ে আসতে পারতি, চা নাস্তা খাওয়ার জন্য। শুধু শুধু তোরা আমার গাড়িটা রাস্তার মাঝে কেন আটকালি, বোকা ছেলে কোথাকার। লোকটির কথা শুনে আগন্তুক সহ তার ছেলেপুলেগুলো ভ্যাবাচাপে খেয়ে যায়। হ্যাঁ, আগন্তুকগুলোর মধ্যে থেকে বের হয়ে আসে রাফি, রাফসান, রাসেল, রাপু ও তার পুরো দল। রাফি মুচকে এসে বলে ওঠে, টাকা নয়, তোর জীবনটা আমাদের চাই, আর কিছু তথ্য, যে তথ্যটা শুধুমাত্র তুই দিতে পারবি আমাদেরকে। আগন্তুকের এরকম কথা শুনে বেশ খানিকটা ঘাবড়ে যায় এমপির পিয়ন নেতা বাবু নেতা। ভয়ে চুপসে যায়, গলা শুকিয়ে গেছে এতগুলো মানুষকে দেখে। তবুও হালকা কণ্ঠে বলে ওঠে, আরে কি সব যাতা বলছিস? আমরা জীবন তোদের চাই না। আমার জীবনটা নিয়ে তোরা কি করবি? মানুষের টাকার প্রয়োজন হয়, জীবনের প্রয়োজন না। তা কার বিষয়ে তোরা জানবি দ্রুত বল, আমার সময় নেই, আমাকে যেতে দে। হ্যাঁ, তোর বাপ এমপির বিষয়ে আমি জানতে চাই, সে কোন কোন কাজে যুক্ত আছে। বাংলাদেশের যত সমাজসেবা কাজ আছে সব কাজের সাথে আমাদের এমপি সাহেব জড়িত আছে। এটাই শুনে তারা 4 জন মিলে একটা মুচকি হাসি দেয়। হঠাৎ করে চোখের পলকে কেউ কোনো কিছু বুঝে ওঠার আগেই রাফি তার কুড়াল নিয়ে এক কোপে শরীর থেকে হাঁটু পর্যন্ত পাটা আলাদা করে ফেলেছে নেতা বাবুর। নেতা বাবু উল্টো হয়ে পড়ে যায় মাটিতে, গড়াগড়ি খেতে থাকে। পাটা রাস্তার ওপর লাফালাফি করতে থাকে, কাটা স্থান থেকে গড়গড় করে রক্ত বেরোতে থাকে। ভয়ে ও আতঙ্কে চিৎকার করতে শুরু করেছে। আর রাফি বলে ওঠে, এখন এমপির বিষয়ে সত্যি সত্যি কথা বলবি, নাকি সারা জীবন এমপির গোলামি করে জীবনটা কাটাবি? তাছাড়া সত্যি বললে হয়তো তুই বেঁচে যেতে পারিস, আর মিথ্যা বললে তোকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলবো। আরে ভাইকে তোরা তোরা আমাকে মারছিস কেন? আমার যত কোটি টাকা আছে তোরা নিয়ে যা, তবু আমাকে ছেড়ে দে তোরা। আমরা আর গ্যাংস্টার তোর জম। এটা শুনে নেতা বেশ খানিকটা ভয় পেয়ে যায়। ভয়ে ভয়ে এবার নেতা বলে ওঠে, এই একটা ডিস্ট্রিক্ট যতগুলো অপরাধ হয় সব অপরাধীর সাথে যুক্ত আছে। সিটি কর্পোরেশন, মেয়র এবং এই এমপি মিলে সকল রকম কাজ করে। ভাই আমি শুধু এটুকুই জানি, এর বিষয়ে আর কোনো কিছুই জানি না। আমি মেরে ফেললেও আমি এছাড়া আর কিছুই বলতে পারবো না। ভাই আমাকে ছেড়ে দিন। এটা শুনে রাফি একটা মুচকি হাসি দেয়। তারপর এক এক করে নেতার কাছ থেকে তার যত কোটি টাকা ছিল সব নিজেদের ট্রান্সফারে নিয়ে নেতার 2 চোখ কানা করে দেয় আর 1 হাত কেটে ফেলে। টোটালি মানুষটাকে এখন বলবে কানা, ল্যাংড়া, হাত ছোটা। তারপর নেতাকে সেখানে ফেলেই দলবল নিয়ে রাফি ও তার পুরো সহপাঠী চলে যায় আবার গ্রামে। পরের দিন সকালে সাংবাদিক টেলিভিশনে বলছে,
আজকের আরও এক নতুন খবরে আপনাকে স্বাগতম। নতুন এই এপিসোডে নতুন তথ্য নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমি তানজিম তিশা। কেউ বা কারা রাতের আধারে এসে এমপির প্রিয় নেতা বাবুকে নৃশংসভাবে আহত করে ফেলে গেছে। অন্যদিকে একই রাতে শহরের সবচেয়ে বড় দুইজন কালো মাস্তান লিডার আর বড় ভাইকে খুব নৃশংসভাবে মেরে নির্জন রাস্তার মাঝে ফেলে গেছে। তবে সবগুলোর মূল কারণ হচ্ছে আর গ্যাংস্টার অর্থ ফাঁদে সর্বদা আপনাদের পাশে। প্রতিদিনের মতো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আব্দুল চাচার ফর্মে কাজ করে হালকা কিছু খেয়ে আবার ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিয়েছে। একই দিনের একই স্টাইলে রাফি ভার্সিটির ভিতর প্রবেশ করেছে। আজকে তাকে কোনো ঝামেলা করতে হয়নি। রাফি ক্লাসে বসে আছে, এমন সময় মাফিও তার দলবল চলে আসে। আজকে মাফি রাফিকে কোনো কিছুই করেনি। রাফি বেশ খুশি, কারণ আজকে তাকে কেউ কোনো রকম র্যাগিং করেনি। এক এক করে এইভাবে বেশ কয়েকটা ক্লাস শেষ করে ক্যান্টিনে সবাই বসে আছে, রাফি একাই বসে আছে। এমন সময় ভার্সিটিতে প্রবেশ করে রানা ও তার দলবল। রানা ভার্সিটির মাঠে বাইকগুলোকে স্ট্যান্ড করে ক্যাম্পাসের মাঠে এসে মুচকি একটা হাসি দিয়ে বলে ওঠে, এই যে লাল সুন্দরী, এদিকে আসো, একটু রোম্যান্স করি। মেয়েটা রানার কথা শুনে ভয়ে সেদিকে আসে না। রানা এবার মেয়েটির কাছে গিয়ে মেয়েটাকে কোলে করে তার কাছে নিয়ে আসে, তারপর কোলে বসে জোর করে, তারপর মেয়েটাকে চেপে ধরে। মেয়েটা বিভিন্ন জায়গায় হাত দিতে থাকে, হাসাহাসি করতে থাকে। মেয়েটা ভয়ে কেঁদে ফেলেছে। রাফি এটা দেখে বেশ রেগে গিয়েছে, চোখগুলো লাল রক্তবর্ণ ধারণ করেছে। রানা বলে ওঠে, কি রে লালপরি, এত লজ্জা পাচ্ছিস কেন? আমি রানা, এমপির ছেলে। তোকে প্রকাশে সুখ দিব, তুই রাতারাতি ভাইরাল হয়ে যাবি। এখন কোনো ভূমিকা ছাড়াই আমার ঠোঁটে একটা কিস করতো। মেয়েটা ভয়ে কোনো কথা বলতে পারে না, মেয়েটা কেঁদেই চলেছে। সানা এবার এটা দেখে নিজের জোর করে মেয়েটার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয় আর কিস করতে থাকে। এত জোরে কামড় দিয়েছে যার কারণে মেয়েটার ঠোঁট কেটে রক্ত বেরোচ্ছে। মেয়েটা চিৎকার দেয়, তার চিৎকার আশেপাশে ছাত্রছাত্রীগুলো সেদিকে আসে। ভয়ে কেউ কোনো কথা বলতে পারে না, সবাই তামাশা দেখছে। সানা এবার বলে ওঠে, আমার খুব পিনিক পেয়ে হয়েছে, আমি এখন প্রকাশ্য তোর সাথে রোম্যান্স করব। এটা শুনে রাফি রেগে মেগে একাকার, যেন তার কাছে মনে হচ্ছে এখনই রানার শরীর থেকে মাথাটা আলাদা করে ফেলে। রানা এবার থ্রি-পিসের ভেতর নিজের হাত ঢুকিয়ে পেটের উপর স্লাইড করতে থাকে, বিভিন্ন জায়গায় হাত দিতে থাকে। এটা দেখে সবাই লজ্জায় নিজেদের মাথা নিচু করে ফেলেছে। এমন সময় রানা যখন মেয়েটিকে নিজের আরও লজ্জার পরিস্থিতিতে যাবে, তার আগেই পেছন থেকে কেউ একজন রানার কাঁধে হাত রাখে। হঠাৎ করে এমন হওয়াতে সবাই সেদিকে তাকায়। রানা বেশ চিন্তিত হয়ে যায়, অবাক হয়ে যায় রানা। রানা এবার মেয়েটাকে ছেড়ে দেয়। মেয়েটা ছাড়া পাওয়ার সাথে সাথে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। রানা পেছন ঘুরে দেখতে পায় সেদিনে সেই খ্যাত ছেলেটা তার গায়ে হাত দিয়েছে। এটা দেখে রানা চেয়ার থেকে উঠে রাফিকে বেশ কয়েকটা ধাক্কা দিয়ে বলে ওঠে, এই শালা কুত্তার বাচ্চা, তোর সাহস হয় কি করি আমার কাছে বাধা দেওয়া? পুরো রোম্যান্স, পুরো মুড আমার খারাপ করে দিলি। এখন তোর রক্ত দিয়ে আমি আমার নেশাটা মেটাবো। এটা শুনে রাফি পাগলের মতো হাসতে থাকে। তারপর এরকম পাগলের মতো হাসি দেখে আশেপাশে রানা সহ সবাই অবাক। মাফি তো হা করে রাফি দিকে তাকিয়ে আছে। কি বললি তুই? তুই আমাকে মারবি রাফি চৌধুরীকে? হা হা হা। হঠাৎ করে রাফির মুখে নতুন করে অন্য গলার স্বর শুনতে পেয়ে সবাই অবাক হয়ে যায়। রানা এবার বেশ ওটা ধাক্কা দেয় রাফিকে আর বলে ওঠে, শালা কুত্তার বাচ্চা, তুই দেখ তোর সাথে আমি কি কি করি। তোকে এখানে জীবন্ত পুঁতে দেবো, তোকে কেউ আমার হাত থেকে বাঁচাতে পারবে না। এটা বলে রানা হকিস নিয়ে বেশ কয়েকটা পায়ে বাড়ি দেয় রাফির। এখনো দাঁড়িয়ে আছে, এটা দেখে সবাই অবাক হয়ে যায়। এরপর আরো বেশ কয়েকটা বাড়ি দেয়, কিন্তু হকি স্টিক ভেঙে যায়। রাফি কোনো কিছুই হয় না। এরপর রানা যখনই রাফিকে আরো আঘাত করতে যাবে, তখনই রাফি রানার হাত ধরে উল্টো করে রানাকে ঘাড়ের উপর নিয়ে আছাড় মারে এক মাটিতে। আছাড় খাওয়ার সাথে সাথেই কয়েক হাত দূরে ছিটকে পড়ে। ব্যথায় যন্ত্রণায় কুকড়ে ওঠে রানা। রানার ছেলেগুলো এগিয়ে আসে রাফিকে মারতে যাবে, আর আপনি এলোপাথারি মারতে থাকে সবাইকে। রাফির এরকম মারামারি দেখে সবাই ভয় পেয়ে যায়, কারণ খুব ভয়ঙ্কর ও নৃশংসভাবে মারছে রাফি রানাকে ও তার ছেলেগুলোকে। এটা দেখে রানা সহ ভার্সিটির সবাই ভয় পেয়ে যায়। অনেককে অনেক ভেবে মেরে প্রায় মাটিতে শুইয়ে দিয়েছে। সবাই ভার্সিটির মাঠে গড়াগড়ি খাচ্ছে, কারো হাত পা ভেঙেছে, কারো মুখ ভেঙে দিয়েছে। রানাকে এত মার মেরেছে যে রানা উঠে দাঁড়ানোর শক্তিও খুঁজে পায় না। 2 হাত পা ভেঙে দিয়েছে রাফি। কেউ একজন আড়াল থেকে এমপিকে ফোন করে এমপি খবর শুনতে পেয়ে মেয়র সহ বেশ কিছু ছেলেপুলে নিয়ে ভার্সিটির মাঠের উদ্দেশ্যে রওনা দেয়। কিছুক্ষণের মধ্যে তারাও পৌঁছে যায়। নিজের ছেলে এরকম করুণ পরিণতি দেখে এমপি ভেঙে পড়ে। এমপি রেগে মেগে একাকার। এমপি চিৎকার করে বলে ওঠে, কুত্তার বাচ্চা, আমি এই শহরের এমপি, আমার বন্ধু মেয়র। তোর সাহস হয় কি করে আমার ছেলের গায়ে হাত দেওয়ার? তোকে আজকে এখানেই মেরে ফেলবো। চলে আয়, তোর জন্যই তো এই ভার্সিটিতে আসা, মাঠে খেলা হবে। হা হা হা।
এটা বলে আরও বেশ কিছু ছেলেপুলে রাফি চারিদিক দিয়ে ঘিরে ধরে। রাফি তাদের সাথে মারপিট করতে থাকে। রাফিও মার খাচ্ছে, ছেলেগুলোকেও মারছে। অন্যদিকে আর গ্যাংস্টারের সদস্য খবর পেয়ে তারা রওনা দিয়েছে ভার্সিটির মাঠের উদ্দেশ্যে। হ্যাঁ, রাফসান, রাসেল ও রাব্বু তারা পুরো দলবল ভার্সিটির মাঠে উপস্থিত হয়। প্রায় 30টির বেশি গাড়ি, প্রত্যেকটা গাড়ি কালো রঙের। গাড়িগুলোর ভেতর থেকে বের হয়ে আসে তারা। সবাই ভার্সিটির মাঠে। এমপি মেয়র এতগুলো ছেলেগুলোকে দেখে বেশ অবাক হয়ে যায়। এমপি আর মেয়র দুজনেই ঘাবড়ে যায় এতগুলো ছেলেপুলেকে দেখে। কী করবে বুঝতে পারে না। ভার্সিটির মাঠে বিশাল এক মারামারিতে পরিণত হয় পুরো মাঠ জুড়ে। শিক্ষার্থীরা ভয়ে সেখান থেকে পিছিয়ে যায়। সবাই দূর থেকে দেখছে, কেউ বুঝতে পারে না এই রাফি ছেলেটা আসলে কে। রানাও তার পুরো দলবলকে মেরে মাটিতে শুয়ে দিয়েছে। এমপি বলে ওঠে, কে তোরা? আর তোরা আমাদের গায়ে হাত দেওয়ার সাহস পাস কোথা থেকে? আমি এই শহরের এমপি, আমার বন্ধু মেয়র। তোদেরকে মেরে কিন্তু শালা বালি চাপা দিয়ে দেব। ভালো চাস তো এখান থেকে সরে যা। এটা শুনে রাফি মুচকি এসে বলে ওঠে, কুত্তার বাচ্চা, অনেক হয়েছে তোর অত্যাচার। আর গ্যাংস্টার কারো কথায় চলে না, তারা তাদের মর্জি মতো চলে। আর গ্যাংস্টার নামটা শুনে সবাই ভয় পেয়ে যায়। রাফি, রাফসান, রাসেল, রাব্বু তাদের একটা চাইনিজ কুড়াল নিয়ে সবাইকে কলা গাছের মতো কেটে ফেলতে শুরু করেছে। এমপি মেয়র রানাকে মাঠের মধ্যে প্রায় কয়েক টুকরা করে ফেলে। এটা দেখে মাফি ও তার দরবার ভয়ে পুরো শেষ। খবর পেয়ে বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী, এমনকি পুলিশ বাহিনী, আনসার বাহিনী, র্যাব বাহিনী রওনা দিয়েছে ভার্সিটির মাঠে। ততক্ষণে সবাইকে মেরে ভার্সিটি থেকে রাফি সহ বেরিয়ে পড়ে তার দলবল। পুরো ভার্সিটির মাঠ জুড়ে রক্তে রক্তাক্ত হয়ে গেছে। ভয়ে কেউ কোনো কথা বলতে পারে না। সরকারি ফায়ার সার্ভিস এসে পুরো মাঠ পরিষ্কার করে ফেলে। ভার্সিটির এমন অবস্থা দেখে ভার্সিটি গত 1 মাসের জন্য ছুটি দেওয়া হয়েছে। অন্যদিকে মন্ত্রীর বাড়িতে সামনে পরপর 30টা গাড়ি ব্রেক করলো। পারমিশন ছাড়াই মন্ত্রীর বাড়ির ভেতরে প্রবেশ করে। রাফি গিয়ে বলে ওঠে, মন্ত্রী সাহেব, 12 ঘন্টা সময় দিলাম আপনাকে। আপনার মেয়েকে আমি বিয়ে করব। কিভাবে রাজি করাবেন সেটা আপনার ব্যাপার। তারপর তারা সবাই চলে যায়। মাফি ভয়ে চুপ করে গেছে, কেননা কোনো কথা বলতে পারে না। বাড়ির ভেতরে প্রবেশ করে মন্ত্রী সাহেব বলে ওঠে, মাফি, অনেক হয়েছে তোর নেতামি। কালকে তোর বিয়ে এই শহরে সব থেকে বড় পাওয়ারফুল ও ধনী ব্যক্তির সাথে। আমি কোনো কথা শুনতে চাই না। কিন্তু বাবা, আমি এখন বিয়ে করতে চাই না। তুমি আমাকে জোর কেন করছো? আমি কাউকে বিয়ে করতে পারবো না। আর আমার দ্বারা ওসব সংসার করা হবে না। আমি এমনিতেই ভালো আছি। বিয়ে না করে সারা জীবন কাটিয়ে দেব। আমি কাউকে বিয়ে করতে পারবো না। দেখ, কালকে যদি আমাকে জীবিত দেখতে চাস তাহলে বিয়েতে না করিস না, বিয়েতে রাজি হয়ে যা। মন্ত্রী সাহেব সেখান থেকে চলে যায়। পরের দিন খুব ধুমধাম করে বিয়ের আয়োজন করা হয়েছে। বিয়ে বাড়িতে অনেক মানুষ এসেছে। পরপর বেশ কয়েকটা গাড়ি বিয়ে বাড়িতে প্রবেশ করে। মাফি রাইফকে দেখে চমকে ওঠে। ভয়ে কোনো কথা বলতে পারে না। রাফিকে দেখে ভয়ে গলা শুকিয়ে গেছে মাফি। দেখতে দেখতে বিয়ে শেষ হয়ে যায়। রাফি মাফিকে নিয়ে চলে আসে বাসর ঘরে। মাফিকে কোলে করে এনে ঘাটের উপর থপ করে ফেলে দেয় আর বলে ওঠে, তোকে এখন তিলে তিলে বোঝাবো এই রাফি চৌধুরী কতটা ভয়ঙ্কর মানুষ। এটা বলে নিজের প্যান্টের বেল্ট দিয়ে মাঠে থাকে। সারা শরীর ফাটিয়ে ফেলেছে। মাফি ব্যথায় চিৎকার করছে। প্রচণ্ড মারের কারণে শরীরে জ্বর চলে এসেছে। এরপর রাফি নিজের পরনে থাকা সব খুলে ফেলে। তারপর জোর করে মাফির সাথে ইন্টিমেট করে স্বামীর অধিকার আদায় করতে থাকে। এত মার, এত অত্যাচার করার পর আবার শারীরিক সম্পর্ক উঠে থাকে মাফির সাথে। মাফি সহ্য করতে না পেরে ব্যথায় চিৎকার করছে। সাদা রঙের বিছানা চাদরটা লাল রক্তই ছেয়ে গেছে। পরের সকালে রাফি নিজে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ে তার কলেজের উদ্দেশ্যে। এত অত্যাচার আর নির্মমভাবে শরীরে নির্যাতন করার কারণে মাফি ঠিক করে উঠে দাঁড়াতেও পারে না। কোনো রকমে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। এরপর রাসেল ভাইয়ের বউ এসে সব কিছু বুঝিয়ে দেয়। বিকালে মন্ত্রী সাহেবের বাড়িতে যায়। তারা সবাই মিলে ওখানে 2 দিন থাকে, আবার চলে আসে। এদিকে আর গ্যাংস্টার নামে রাফি এরা ভাইরাল হয়ে যায়। এতদিন লুকিয়ে ছিল, কিন্তু ভার্সিটিতে সেই ঘটনার পর তারা প্রকাশ্যে চলে আসে। আইন তাদের কোনো কিছুই করতে পারে না, প্রমাণ ছাড়া। এরপর রাফি প্রতিদিন মাফিকে অত্যাচার করতে থাকে। এইভাবে দেখতে দেখতেই 9 মাস কেটে যায়। মাফি এখন অন্তঃসত্ত্বা। যেদিন থেকে সে প্রেগনেন্ট হয়েছে সেদিন থেকে তার ওপর আর অত্যাচার করেনি রাফি। হসপিটালের বাইরে সবাই বসে আছে, দোয়া করছে রাফি সহ সবাই। হঠাৎ করে বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসে ভেতর থেকে। ডাক্তার নার্স বের হয়ে বলে ওঠে, সবাইকে মিষ্টি খাওয়ান, আপনার ছেলে সন্তান হয়েছে আর আপনার বউ সুস্থ আছে, চাইলে দেখা করতে পারেন। কি বলেন ডাক্তার? আমার ছেলে সন্তান হয়েছে? এই তোরা পুরো হসপিটালে মিষ্টির বন্যা লাগিয়ে দে, আমি মাফিকে দেখে আসি। এই খুশিতে আমার জন্য একটু বেশি করে মিষ্টি নিয়ে আসবেন।
আমি মিষ্টি খেতে খুব ভালোবাসি। এটা বলে ডাক্তার চলে যায়। রাফি মাফির কেবিনে প্রবেশ করে। মাফি রাফিকে দেখে মুখ ঘুরিয়ে নেয়। রাফি একটা চেয়ার নিয়ে মাফির কাছে চলে যায় আর বলে ওঠে, মাফি, তুমি আমাকে আজকে এত সুখের আর খুশির সংবাদ দিয়েছ, যে কারণে তোমাকে ভালো না বেশি আর পারলাম না। হয়েছে, আর অভিনয় করতে হবে না। আপনি শুধু অত্যাচার করতে জানেন, ভালোবাসতে জানেন না। জানি আমি একটা ছোট্ট ভুল করেছিলাম, তাই বলে আপনি আমাকে অনেক অনেক অত্যাচার করেছেন। আমার থেকেও আপনি আমার কাছে অনেক খারাপ ব্যবহার করেছেন। আমি যেটা করেছি খুব রেগেছিলাম তোমার উপরে, এজন্য করেছি, কিন্তু এখন ভালোবাসা দিয়ে সব তোমাকে পুষিয়ে দেব। সত্যি কেউ যদি আমাকে ভালোবাসতো তাহলে এতক্ষণে জড়িয়ে ধরে আমাকে কয়েকটা পাপ্পি দিত। তাই এরপর রাফি মাফিকে জড়িয়ে ধরে কয়েকটা চুমু খায়। তারপর তাদেরকে নিয়ে বাড়িতে চলে আসে। তারা এইভাবে 2 দিন কেটে যায়। মাফি বলে ওঠে, চলো না রাফি, নতুন করে জীবনটাকে শুরু করি। সব ভুলে গিয়ে আমিও। আরে পাগলি, আমি তোমাকে আগে থেকেই ভালোবাসতাম, শুধু অভিমান ছিল, কিন্তু এখন ভালোবাসা দিয়ে সব নতুন করে সাজিয়ে নিব। তারপর তারা দুজনকে জড়িয়ে ধরে এইভাবে ভালোবাসা দিয়ে তাদের দিন কাটতে থাকে। এরই মধ্যে রাফসান রাপুর বিয়ে দিয়ে 4 বন্ধু একই বাড়িতে থাকে। আন্ডারওয়ার্ল্ড সহ বিভিন্ন কাজ করতে থাকে। ভালোবাসার মধ্যে দিয়ে তাদের সুখের সংসার চলতে থাকে। গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকুন। গল্পটা কেমন হয়েছে জানাবেন।